তো সেই কথা মতন আমরা আজকে একুয়াকালচার শুরু করছি। হুম মূলত আমরা আজকে ইনডিউস ব্রিডিং ইন কার্ভ কালচার এটাই শুরু করছি আমরা। ঠিক আছে, সেকশন 5-এ ইউনিট 4 যেটা রয়েছে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই সেকশন 5-এর আন্ডারে আমরা এর আগের দিন যে পোর্শনটা শুরু করেছিলাম সেটি মূলত তোমরা জানো যে এপিকালচার, তাই না? এপিকালচারটা আমরা দুটো ক্লাস এর মাধ্যমে কমপ্লিট করেছি। আজকে আমরা একুয়াকালচার থেকে ইনডিউস ব্রিডিং ইন কার্ভ কালচার এটা আমরা আজকে শুরু করছি। ঠিক আছে, তো যেটা তোমাদের সমস্যা থাকে যারা বাংলা মিডিয়ামের ক্ষেত্রে, ঠিক আছে, আজকে A to Z মানে যা কিছু তোমরা এখানে দেখতে পাবে বা আজকে যেটা পড়ানো হবে সম্পূর্ণটাই তোমাদের কিন্তু বাংলার যে নোটসটা রয়েছে, অর্থাৎ আমি পড়ানোর পরেই তোমাদেরকে দেবো, পুরোটাই হচ্ছে তোমরা বাংলায় করে দেওয়া হয়েছে। তোমাদের আশা করি কোনো সমস্যা হবে না। ঠিক আছে, এবং আমরা মানে পড়ার শেষে আমরা দেখে নেবো যে এই পোর্শন থেকে আজকে আমরা 20 সাজেস্টেড MCQ রেখেছি। ঠিক আছে, প্র্যাকটিস করার জন্য। এমনি তোমরা মক টেস্ট দাও, ঠিক আছে, তার পাশাপাশি আমরা আজকে ক্লাসটিকে মন দিয়ে শুনবো। শোনার পর যখন আমরা ক্লাসটা শেষে আমরা এই পোর্শন থেকে আমরা সাজেস্টেড 20 MCQ আজকে আমরা প্র্যাকটিস করব। ঠিক আছে, তো যারা তোমরা বেঙ্গলি মিডিয়াম রয়েছো, ঠিক আছে, তোমরা কিন্তু একই জিনিসই তোমরা বাংলা মিডিয়ামেও পেয়ে যাবে। প্রত্যেকটা জিনিসেরই আমরা হচ্ছে কি দুটো ভার্সানে করে দিয়েছি। ঠিক আছে, তোমাদের যাতে সুবিধা হয় আর কি। তো সেক্ষেত্রে এইভাবেই তোমাদেরকে দেওয়া হবে, অর্থাৎ যাতে করে সমস্যা যাতে না হয় যারা বাংলায় রয়েছে বা যারা ইংলিশে রয়েছে। কিন্তু আমরা যেটা আগের মতনই পড়ার সময় কিন্তু আমরা ইংলিশ মিডিয়ামটাকেই ফলো করে পড়বো। ঠিক আছে, যেটা আমরা আগে থেকেই মানে প্রথম থেকেই যেটা চলে আসছে সেইভাবেই চলবে। ঠিক আছে, তো দেখো আমরা প্রথমে দেখো শুরু করছি ইনডিউসড ব্রিডিং ইন কার্ভ কালচার। ঠিক আছে, তো এখানে দুটো জিনিস আমাদেরকে প্রথমে ক্লিয়ার করে নিতে হবে। সেটা হচ্ছে কি, প্রথমে যে জিনিসটা নিয়ে আলোচনা করতে হবে সেটা হচ্ছে একুয়াকালচার। সেই সঙ্গে আমাদেরকে ডেফিনেশন জানতে হবে যে ইনডিউস ব্রিডিং বলতে আমরা কি বুঝি, এবং তার সঙ্গে কার্ভ বলতে আমরা কি বুঝি। তো আমরা যারা ক্লাস করছি সবাই আমরা জুলজি ব্যাকগ্রাউন্ডে, তো অতএব হচ্ছে কি আমরা সবাই জানি যে এই একুয়াকালচার মানে আমরা আমাদের ইকোনমিক বোটানিতে, অর্থাৎ আমাদের অর্থনৈতিক চাহিদা পূরণ করার জন্য আমরা আমাদের জলাভূমিতে, ঠিক আছে, যে সমস্ত জলজ প্রাণীগুলোকে আমরা কালচার করি ফর ইকোনমিক পারপাসে, সেই কালচারটাকে আমরা একুয়াকালচার বলে থাকি। তো এখানে আমাদের প্রথমে ইনডিউস ব্রিডিং ইন কার্ভ কালচার বলেছে। তো প্রথমে কার্ভ জিনিসটা কি জানা দরকার রয়েছে, তাই না? তো তোমরা সবাই জানো যে কার্ভ হচ্ছে কি, দেখো, a variety of ফ্রেশ ওয়াটার ওয়েলি ফিশেস। ঠিক আছে, মানে মূলত হচ্ছে কি আমরা ফ্রেশ ওয়াটারে যে সমস্ত হচ্ছে কি তোমার ফিশ দেখতে পাই। ঠিক আছে, ফ্রেশ ওয়াটারে ফিশ দেখা যাবে মানে সেগুলো সমস্ত হচ্ছে কি তোমরা জানো ওস্টিক ফিশ। তো তার মধ্যে এই কার্ভ হতে গেলে, ঠিক আছে, কারণ এই ফ্রেশ ওয়াটারে দু ধরনের আমরা মাছ দেখতে পাই, কিছু থাকে কার্ভ, আবার কিছু থাকে জিওল মাছ। জিওল মাছরা কিন্তু কার্পের মধ্যে পড়ে না। কার্ভ হতে গেলে কিছু বৈশিষ্ট্য থাকা দরকার রয়েছে, তোমরা জানো যে তোমার হচ্ছে কি পার্শ্বরেখা থাকবে, সেই সঙ্গে হচ্ছে কি মাথায় আঁশ থাকবে না, তার সঙ্গে হচ্ছে কি এদের চোয়ালে কোনো দাঁত থাকবে না। ঠিক আছে, এবং অতিরিক্ত শ্বাসযন্ত্র থাকবে না। ঠিক আছে, পটকা থাকবে। ঠিক আছে, এইরকম বৈশিষ্ট্য সম্পন্ন যে সমস্ত মাছ, সেগুলোকে আমরা কি বলি, কার্ভ বলি। আমি আবার রিপিট করে দিচ্ছি, যারা তোমরা হচ্ছে কি জানো না ভালো করে শুনে নাও। তাহলে কার্ভ হচ্ছে কি ফ্রেশ ওয়াটার যে সমস্ত ফিশ, সেগুলোকে আমরা কার্ভ বলছি। তবে কার্ভ হতে গেলে কিছু কিছু বৈশিষ্ট্য থাকা দরকার রয়েছে। যেমন কি বললাম, 1 নম্বরে বললাম যে এদের চোয়ালে দাঁত থাকবে না। ঠিক আছে, মাথায় আঁশ থাকে না, কিন্তু বাকি সারা শরীর হচ্ছে আঁশ দিয়ে ঘেরা থাকবে। পার্শ্বরেখা থাকবে। ঠিক আছে, সেই সঙ্গে কি বললাম, এদের অতিরিক্ত শ্বাসযন্ত্র থাকবে না, পটকা থাকবে। ঠিক আছে, আহ এই সমস্ত হচ্ছে কি তোমার হচ্ছে কি ফ্রেশ ওয়াটার ফিশদেরকে আমরা কার্ভ বলি। এবার আমরা আজকে যে পোর্শনটা পড়বো, ঠিক আছে, তো ইনডিউস ব্রিডিং। ইনডিউস ব্রিডিং মানে যাদেরকে আমরা আর্টিফিশিয়ালি
ব্রিডিং করতে বাধ্য করায়, মানে যাতে তারা হচ্ছে ব্রিড করতে পারে বা তারা যাতে হচ্ছে রিপ্রোডাকশন করতে পারে। সেই রিপ্রোডাকশনের জন্য আমরা আর্টিফিশিয়ালি তাদেরকে ইনডিউস করছি, ঠিক আছে, এই জন্য তাদেরকে বলা হয় ইনডিউস ব্রিডিং। তো আমরা মূলত ইনডিউস ব্রিডিং সম্বন্ধে ইন ডিটেলস স্টাডি করব আজকে এই ক্লাসের মাধ্যমে, ঠিক আছে, মোদ্দা কথা এটাই। কি বললাম বুঝতে পারলে? তো দেখো আমরা আহ, আহ, এটা ইনডিউস ব্রিডিং পড়লেও আমরা এই কার্প কালচার সম্বন্ধে যখন শুরু করছি, তবে কিছু একটা টার্মিনোলজি আমাদেরকে কিছু জানতে হবে। যেমন তোমরা মূলত জানো যে ক্যাপচার ফিশারি আর কালচার ফিশারি, ঠিক আছে। তাহলে ক্যাপচার ফিশারি আর কালচার ফিশারি বলতে আমরা কি বুঝি? না, আমাদের ন্যাচারাল রিসোর্সের মধ্যে, ঠিক আছে, এমন কিছু প্লেস রয়েছে বা এমন কিছু অ্যাকোয়াটিক সোর্স রয়েছে যেখানে আমরা কি করি, শুধুমাত্র মাছটাকে ধরার জন্য ইউজ করি। তো সেই সমস্ত তোমার হচ্ছে কি বিষয়কে আমরা কি বলি, ক্যাপচার ফিশারি। যেমন আমরা কোনো সময় কি নদী কিংবা সমুদ্রে কি মাছ আমরা কোনোদিন ছাড়ি? ছাড়ি না, আমরা কি করি, মাছ শুধু ধরি। তাহলে সেখানে হয়ে যাবে ক্যাপচার ফিশারি। আর কালচার ফিশারি ব্যাপারটা কি, না যে সমস্ত জলাশয়ে আমরা কি করছি, মাছ তোমার হচ্ছে কি বা ফিশকে আমরা কি করছি, তাদেরকে কালচার করছি বা তাদেরকে আমরা পরিচর্যা করছি, তাদেরকে আমরা প্রোডাকশন করছি, ঠিক আছে। পরবর্তীকালে সেখান থেকে আমরা ওদেরকে নিয়ে ধরছি, ঠিক আছে, কিন্তু ইনিশিয়ালি আমরা তাদেরকে কি করছি, না যে জায়গায় আমরা কালচার করছি, তো তখন তার নাম হয়ে যাবে কি কালচার ফিশারি। সেটা কোনো অ্যাকোয়াটিক তোমার হচ্ছে বডি হতে পারে, মানে তোমার হচ্ছে কোনো পন্ড হতে পারে, পুকুর যেটাকে আমরা বলি, তো সেগুলোকে আমরা কি বলি, কালচার ফিশারি। তাহলে ক্যাপচার ফিশারি এবং কালচার ফিশারি এই দুটোর মধ্যে ডিফারেন্স তোমরা বুঝতে পারলে? হ্যাঁ ক্যাপচার স্যার। ফিশারি, হ্যাঁ। চলো এবারে দেখো তো, শুধুমাত্র যে আমরা ফিশারিকে মানে ফিশকে অ্যাকোয়াকালচারে কাল্টিভেট করছি তা নয়, তার পাশাপাশি তোমরা জানো আমরা চিংড়ি বা তোমার হচ্ছে কিছু মোলাক্স রয়েছে, তাই না, তো সেগুলোকেও আমরা কালচার করে থাকি, ঠিক আছে, মানে অ্যাকোয়াকালচার করে থাকি, মানে তাদেরকেও আমরা প্রোডাকশন করে থাকি। এবার আমরা যেহেতু কার্প নিয়ে আমরা ইনডিউস ব্রিডিং করব বা পড়বো, তো এই জন্য হচ্ছে কি কার্পের সম্বন্ধে একটু আইডিয়া থাকা দরকার রয়েছে। প্রথমে তো আমি ডেফিনেশন তোমাদেরকে বললাম এবং কি কি বৈশিষ্ট্য থাকা দরকার রয়েছে কার্পের ক্ষেত্রে সেগুলো বললাম, মনে রাখবে। তো সেই সঙ্গে মনে রাখবে যে কার্পকে আমরা বেসিক্যালি আহ তোমরা জানো যে দেশি কার্প এবং বিদেশি কার্প, ঠিক আছে, দুটো ভাগে ভাগ করি। এবং যারা হচ্ছে কি তোমার আরো দুটো ভাগে আমরা ভাগ করি কি কি, যেমন তাদের গ্রোথ রেট, ইকোনমিক সিগনিফিকেন্স, হ্যাঁ, ফিডিং বিহেভিয়ার, এগুলোর উপর ভিত্তি করে আমরা আরো দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে মেজর কার্ভ, একটা হচ্ছে মাইনর কার্ভ। তো দেখো এখানে কিছু কি পয়েন্টস দেওয়া রয়েছে, তার উপর ভিত্তি করে আমরা মেজর এবং মাইনর কার্ভকে ডিস্টিংগুইশ করি। তো তোমরা দেখতে পাচ্ছ যে প্রথম যে কি পয়েন্টস বা যে প্যারামিটার, সেটা হচ্ছে কি তোমার গ্রোথ রেট। হুম, গ্রোথ রেট, এখানে একটু মনে হয় টাইম মিস্টেক হয়ে গেছে, এটা রেট হবে, হ্যাঁ। তো এই গ্রোথ রেট যদি আমরা দেখি, তাহলে কি দেখতে পাবো, যারা মেজর কার্ভ তারা কি হয় না, র্যাপিড গ্রোথ দেখাচ্ছে। আর যারা মাইনর কার্ভ তারা দেখো স্লোয়ার তোমার হচ্ছে কি গ্রোথ দেখায়, ঠিক আছে। মেজর কার্ভ যারা হবে তারা হচ্ছে কি আহ, মানে যদি একই টাইম পিরিয়ড যদি আমরা ধরে রাখি, ঠিক আছে, এবং তাদের যদি টাইমের সাপেক্ষে যদি আমরা গ্রোথটাকে দেখি, তাহলে যারা মেজর কার্ভ হবে তারা ফাস্ট গ্রো করবে, আর যারা মাইনর কার্ভ তারা স্লো গ্রো করবে। সেই সঙ্গে দেখো ইকোনমিক ভ্যালু যদি আমরা দেখি, যারা মেজর কার্ভ তাদের ক্ষেত্রে অবভিয়াসলি যেহেতু গ্রোথটা ভালো হচ্ছে, তারা কমার্শিয়ালি বেশি বেনিফিটেড করবে। আর এরা হচ্ছে স্মলার সাইজের জন্য এরা তুলনামূলকভাবে কম লাভ দেবে। এক্সাম্পল তোমরা সবাই জানো, যেমন এই এই মেজর কার্পের মধ্যে যারা যারা পড়ছে, যেমন রুই, ঠিক আছে, তারপর হচ্ছে তোমার কাতলা, ঠিক আছে, মৃগাল, ঠিক আছে। এখানে তোমরা মনে রাখবে রুই যেমন লেবিও রহিতা, কাতলা হচ্ছে কাতলা কাতলা, তারপর হচ্ছে কি মৃগালের ক্ষেত্রে তোমার তোমার হচ্ছে কি সিরসিনাস মৃগালা, ঠিক আছে, এগুলো হচ্ছে তার সাইন্টিফিক নেম। আর এখানে আমরা কিছু তোমার হচ্ছে কি মাইনর কার্পকেও দেখতে পাই আমরা, যেমন হচ্ছে কি তোমার যেটা আমরা বলতে পারি এই যে সাইপ্রিনাস হচ্ছে কার্পিও, ঠিক আছে, বা সিলভার কার্প, ঠিক আছে, এগুলোকে আমরা মাইনর কার্প বলতে পারি। তবে এটা মনে হচ্ছে এখানে তোমার হচ্ছে এগুলো হচ্ছে কি তোমার দেশি কার্প আর এগুলো বিদেশি কার্প। এখানে মাইনর কার্প মনে হয় একটু চেঞ্জ হয়ে গেছে। মাইনর কার্পে আমরা বলতে পারি যেমন পুঁটি মাছ, ঠিক আছে, বাটা মাছ, এইগুলোকে আমরা মাইনর কার্প বলি।
কারণ এই যে সিলভার কার্প বা গ্রাস কার্প এখানে উল্লেখ চলে গেছে, এগুলো কিন্তু তোমার মেজর কার্পের হচ্ছে কি এগুলো একজোটিক কার্প। ঠিক আছে, এগুলো হচ্ছে একজোটিক কার্প, কোনো কারণে আমি চেঞ্জ করতে ভুলে গেছি, এটা হচ্ছে একজোটিক কার্প হবে। এটা কিন্তু এই মেজর কার্পেরই ভাগ। হ্যাঁ, মেজর কার্পের দুটো ভাগ থাকে, একটা হচ্ছে তোমার দেশি কার্প, বিদেশি কার্প। রুই, কাতলা, মৃগেল এগুলো হচ্ছে তোমার দেশি কার্প। আর যেগুলো হচ্ছে কি বললাম এদিকে যেগুলো লেখা আছে এগুলো বিদেশি কার্প। আর মাইনর কার্পের ক্ষেত্রে উদাহরণ তোমাদেরকে কি বললাম, যেমন বাটা কিংবা হচ্ছে তোমার পুঁটি, এই সমস্ত মাছগুলো হচ্ছে তোমার মাইনর কার্প। এবারে দেখো ফিডিং হ্যাবিটস এর উপর যদি ভিত্তি আমরা দেখি, ফিডিং হ্যাবিটস মানে তারা কোথায় খাবার সংগ্রহ করে। তোমরা জানো যে রুই মাছ হচ্ছে কি তোমার প্রাইমারিলি তারা হার্বিভোরাস, হাড়গুলোকে ফিড করে, এবং তারা হচ্ছে দেখো ফিডিং অন প্লান্টস অ্যান্ড ডেট্রিটাস। আর কাতলা যারা তারা হচ্ছে সারফেস ফিডার, মানে সারফেসে থাকে তারা, তারা যে প্লাঙ্কটন, জু প্লাঙ্কটন বা ফাইটোপ্লাঙ্কটনকে খাবে, বা ইনসেক্টকেও খেতে পারে। আর যারা মৃগাল তারা হচ্ছে কি তোমার বটম ফিডার। ঠিক আছে, বটম মানে নিচে থাকবে, এবং তারা হচ্ছে দেখো স্মল ইনভার্টিব্রেটস, ওয়ার্মস, ডেট্রিডাস এই সমস্ত খাবারগুলোকে তারা কনজিউম করে। আর যদি আমরা প্যারালালি এই যে এক্সোটিক বা বিদেশি কার্প যদি দেখি আমরা, এরা গ্রাস কার্প যেমন এরাও হার্বিভোরাস হয়। সিলভার কার্প এরা প্লাঙ্কটন খায়, ফিডার, এরা হচ্ছে কি তোমার জু প্লাঙ্কটন খেতে পারে, হ্যাঁ, ফাইটোপ্লাঙ্কটনকে খেতে পারে। আর কমন কার্প যেটা আছে ওমনিভোরাস, এরা হচ্ছে প্ল্যান্ট এনিমেল সমস্ত রকম মেটেরিয়ালকে খেতে পারে। যাই হোক, তো এইগুলো জাস্ট হচ্ছে কি আনুষঙ্গিক আছে বলে আমি জিনিসগুলোকে বলে দিলাম। তো আমাদের আজকে আলোচনা কিন্তু এটা নয়, আমাদের আলোচনা হচ্ছে কি তোমার ইনডিউস ব্রিডিং নিয়ে। ঠিক আছে, তো আমরা যেহেতু হচ্ছে কি ব্রিডিংটা পড়বো কার্বের ক্ষেত্রে, তো সেই কার্বের সম্বন্ধে আমরা কিছু কিছু জিনিস আমরা দেখে নিলাম। ঠিক আছে, মেজর কার্ব, মাইনর কার্ব, দেশি কার্ব, বিদেশি কার্ব, এবং তাদের হচ্ছে কি তোমার গ্রোথ রেট কেমন, ইকোনমিক ইম্পর্টেন্স কেমন রয়েছে, বা তারা কি কি খাবারগুলোকে গ্রহণ করে। ঠিক আছে, আর যদি তোমরা এই যে বটম ফিডার বা তোমার হচ্ছে কি সারফেস ফিডার এই ব্যাপারগুলো একটু মনে রাখবে। সারফেস মানে জলের উপরিতলায় থাকবে, আর বটম মানে নিচে থাকবে। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা আমাদের আজকের আলোচনার বিষয়ে আমরা চলে আসি। দেখো, তো প্রথমে হচ্ছে কি দেখো আমরা যেহেতু আমরা ব্রিডিং পড়বো, তো সেই ব্রিডিং কে আমরা প্রথমে দুটো ভাগে ভাগ করে নিই। ঠিক আছে, একটা দেখো ন্যাচারাল ব্রিডিং, আর একটা হচ্ছে তোমার এটা প্রাকৃতিক ব্রিডিং। ঠিক আছে, প্রাকৃতিক জনন। আর এটা যে আর্টিফিশিয়াল বা ইনডিউস ব্রিডিং। ঠিক আছে, তাহলে দুটো ভাগ তোমরা বুঝতে পারলে। আহ, তো দেখো তাহলে ন্যাচারাল ব্রিডিং আর একটা হচ্ছে আর্টিফিশিয়াল ব্রিডিং বা ইনডিউস ব্রিডিং। তো এই ন্যাচারাল ব্রিডিং আর আর্টিফিশিয়াল বা ইনডিউস ব্রিডিং এই দুটোর মধ্যে প্রথমে আমরা একটু ডেফিনেশন মানে ডিফারেন্স গুলো দেখে নেবো। যেমন প্রথমে বলছে দেখো ন্যাচারাল ব্রিডিং। ন্যাচারাল ব্রিডিং এর ক্ষেত্রে বলছে যে ইন দিস টাইপস অফ ব্রিডিং ইজ ডান ইন লার্জ সিজনাল অ্যান্ড পেরিনিয়াল পন্ডস। ঠিক আছে, অর্থাৎ এই যে ন্যাচারাল ব্রিডিং এটার জন্য হচ্ছে কি কোন একটা তোমার পেরিনিয়াল মানে জানো তো, যে যে পুকুরটা হচ্ছে কি বহু অনেক দিন ধরে সেখানে জলটা হচ্ছে কি স্টেগনেন্ট কন্ডিশনে থাকবে। ঠিক আছে, তো সেটা হচ্ছে কি দেখো, এবং তোমার হচ্ছে অনেকটা বড় পুকুর হবে বা ওয়াটার বডি হবে, সেখানে হচ্ছে কি আমরা এইরকম ন্যাচারাল ব্রিডিং সিস্টেমটা দেখতে পাই। এবং ডিউরিং মনসুন মান্থস river like conditions and flow of water is stimulated in such ponds. তো এখানে আমরা দেখতে পাবো কি যে যখন হচ্ছে বৃষ্টির সিজনের সময় এই সমস্ত যে অ্যাকোয়াটিক বডিগুলো তারা কি হয় না, ওভার তোমার হচ্ছে কন্ডিশনে ওয়াটার গুলো ফ্লো হয়ে বেরিয়ে যেতে থাকে। ঠিক আছে, তো তার জন্য আমরা কি বলি যে ন্যাচারাল ব্রিডিং হতে গেলে তাহলে বড় একটি প্রাকৃতিক জলাশয় লাগবে, এবং যেটা হচ্ছে কি পেরিনিয়াল পন্ড হিসাবে কাজ করবে, এবং সেখানে বৃষ্টির দিনে ওই জলাশয়টা হচ্ছে কি তোমার ভরাট হয়ে জলগুলো ফ্লো হয়ে বাইরের দিকে বেরিয়ে যাবে। তো সেই রকম হচ্ছে কি তোমার তোমার হচ্ছে জলাশয়ে আমরা ন্যাচারাল ব্রিডিং দেখতে পাই। এবার দেখো যেটা আর্টিফিশিয়াল ব্রিডিং বা ইনডিউস ব্রিডিং, যেটা আমাদের সিলেবাসে রয়েছে, তো এটা মূলত হচ্ছে কি আমরা একটা টেকনিক আমরা ডিসকভার করেছি বা আমরা আবিষ্কার করেছি, যেখানে ইকোনমিক্যালি ইম্পর্টেন্ট ফিশ গুলোকে আমরা তাদের হচ্ছে কি যেগুলো হচ্ছে কি ইকোনমিক্যালি ইম্পর্টেন্ট তাদেরকেই শুধু আমরা আহ, আহ, মানে আমাদের উদ্দেশ্য প্রণোদিত ভাবে ইকোনমিক ইম্পর্টেন্স পারপাসে তাদেরকে আমরা আর্টিফিশিয়ালি স্টিমুলেশন দিচ্ছি, যাতে করে তারা রিপ্রোডাকশন করে এবং সেখান থেকে ওই স্পিসিসেরই আমরা কি পাই না চারাপোনা আমরা তৈরি করতে পারি। তো তার জন্য এই ইনডিউস ব্রিডিং বা আর্টিফিশিয়াল প্রপাগেশন ব্যাপারটা ইন্ট্রোডিউস হয়েছে।
তো তাহলে এই যে আর্টিফিশিয়াল স্টিমুলেশন করতে হবে, তার জন্য কি লাগবে না, এই টেকনিকের জন্য আমরা আহ, ওই সেম স্পিসিসের পিটিউটারি গ্ল্যান্ড কে নিয়ে সেখান থেকে পিটিউটারি হরমোন গুলোকে আমরা এই আর্টিফিশিয়াল স্টিমুলেশন হিসাবে ইউজ করি। তো এই জন্য আমরা এই আর্টিফিশিয়াল ব্রিডিং বা ইনডিউস ব্রিডিং কে আমরা আরেকটা নামে কি বলি, হাইপোফাইজেশন। ঠিক আছে, তাহলে হোয়াট ইজ হাইপোফাইজেশন? তাহলে হাইপোফাইজেশন যেটাই সেটাই হচ্ছে ইনডিউস ব্রিডিং। ঠিক আছে, কেন আমরা হাইপোফাইজেশন বলছি না, কোনো সিনথেটিক হরমোন কিংবা আমরা পিটুইটারি গ্রন্থি নির্যাস সেটাকেই দিয়ে ফিশকে কি করছি না, ইনডিউস করছি বা স্টিমুলেট করছি যাতে করে তারা ব্রিডিং করতে পারে। ঠিক আছে, তো এই জন্য তাকে আমরা অন্য একটি নামে বলে থাকি হাইপোফাইজেশন। এবার এই হাইপোফাইজেশন বা ইনডিউস ব্রিডিং সম্বন্ধে যদি আমরা ইতিহাস দেখি, মানে কবে থেকে শুরু হয়েছিল, কারা কারা এটা প্রথমে এই টেকনিকটাকে মাথায় এনেছিল, সাকসেসফুলি তারা করতে পেরেছিল কিনা, এই পুরো ব্যাপারটাকে আমরা জাস্ট স্টেপ বাই স্টেপ আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এই যে টেকনিক বা এই যে ইনডিউস ব্রিডিং, এটা ফার্স্ট ইভলভ হয়েছিল কোথায়, আর্জেন্টিনাতে। ঠিক আছে, আর্জেন্টিনাতে কত সালে, 1930-তে। যে সায়েন্টিস্ট নাম, তার নাম কি, তোমার হচ্ছে কি হোসাই। তিনি দেখো ভিভিপ্যারাস যে সমস্ত ফিশ গুলোকে ইনজেক্ট করেছিলেন তোমার হচ্ছে কি হরমোন দিয়ে, তাদের হচ্ছে কি প্রিমেচিওর বার্থ। প্রিমেচিওর বার্থ মানে তোমরা জানো নিশ্চয় যে সময়ের আগে হচ্ছে কি, যাতে যাতে করে হচ্ছে কি তোমার মানে হচ্ছে কি তোমার বার্থ হয়ে যায় বা পার্চুরেশন হয়ে যায়। তো তার জন্য এই 1930 সালে আর্জেন্টিনাতে তোমার হচ্ছে কি প্রথম এই কাজটা করা হয়েছিল। কিন্তু এটা এটা কিন্তু ইনডিউস ব্রিডিং ছিল না, এটা ছিল কি প্রিমেচিওর হচ্ছে বার্থ করানোর জন্য কি করা হয়েছিল, হরমোন ইনজেক্ট করা হয়েছিল। বুঝতে পারছো তোমরা? তোমরা বুঝতে পারছো তো? কি গো, একটু রেসপন্স করবে তোমরা যারা ক্লাস হ্যাঁ করছো? স্যার, হ্যাঁ স্যার। আচ্ছা। ওকে। তো দেখো এই যে প্রিমেচিওর বার্থ, এই ব্যাপারটা নিয়ে যখন আলোচনা হচ্ছে, রিসেন্ট একটা ঘটনা ঘটছে, তোমাদেরকে একটু জানিয়ে রাখি বা হয়তো তোমরা অনেকে জানো। ডোনাল্ড ট্রাম্প যবে থেকে হচ্ছে কি তোমার আমেরিকার শাসনে ক্ষমতায় এলো, মানে যখন হচ্ছে কি তোমার আহ, এই কদিন হয়ে গেল, লাস্ট মনে হয় 21 তারিখ মনে হয়, না 22 তারিখ। তো তোমরা জানো নিশ্চয়ই যে ওখানে বেশ কিছু নিয়ম কানুন সে কিন্তু পরিবর্তন করেছে। তার মধ্যে একটা নিয়ম তোমরা জানো যে কোনো নন আমেরিকান যে সমস্ত ব্যক্তিরা ওখানে যদি কেউ জন্ম হয়, ঠিক আছে, কেউ যদি জন্ম হয়, তাহলে সে কিন্তু জন্মসূত্র থেকে সে কিন্তু আমেরিকার সিটিজেনশিপ পেয়ে যাবে। তো এবার কি হয়েছে না, তোমার এই রিসেন্ট হচ্ছে কি ডোনাল্ড ট্রাম্প আসার পর জো বাইডেনকে হারিয়ে যখন ডোনাল্ড ট্রাম্প এই যে ক্ষমতায় এলো, ও যখন হচ্ছে কি তোমার এই নিয়মটাকে চেঞ্জ করে দিয়েছে, তোমরা শুনলেই অবাক হবে। এখন যে সমস্ত মানে নন আমেরিকান যারা ওখানে বসবাস করছে, তারা হচ্ছে কি তোমার প্রিমেচিওর তোমার হচ্ছে বাদ করিয়ে দিচ্ছে বাচ্চাদের। কেন না, যাতে করে ওই নিয়মটা লাগু হওয়ার আগে যাতে সন্তান জন্ম হয়ে যায়। না হলে কিন্তু ওই ডেটটার পরে যদি জন্মায় তাহলে কিন্তু সে আর আমেরিকান সিটিজেনশিপ পাবে না। বুঝতে পারলে? তো যাই হোক, এটা একটা লেটেস্ট খবর বা এই টপিকের আনুষঙ্গিক জিনিস বলে আমি বললাম। ঠিক আছে, তো এটা খুবই একটা বাজে জিনিস, কারণ এটা এটা করাটা ঠিক নয়, তাই না? এটা নর্মাল যে পিরিয়ডে তার পার্চুরেশন হওয়ার কথা, মানে উচিত, সেটা হওয়া উচিত। কিন্তু এটা কিন্তু একটা আর্টিফিশিয়ালি প্রিমেচিওর বার্থকে মানে করানো হচ্ছে। ঠিক আছে, এটা ঠিক নয়। তো যাই হোক, এটা তো আমরা ফিস নিয়ে আলোচনা করছি, তো এদের ক্ষেত্রে করা যেতে পারে, কারণ এটা হচ্ছে ইকোনমিক্যালি আমরা বেনিফিটেড হওয়ার জন্য এটা হয়েছিল আর কি। তো যাই হোক, এবার দেখো তারপরে দেখো 1934-এ 1934-এ ব্রাজিলিয়ানসরা কি করেছিল দেখো, ইনডিউস ব্রিডিং করতে সক্ষম হয়েছিল বাই পিটুইটারি এক্সট্রাক্ট। হ্যাঁ, পিটুইটারি গ্ল্যান্ডটাকে নিয়ে সেখান থেকে এক্সট্রাক্ট তৈরি করে তারা কিন্তু ইনডিউস ব্রিডিং করতে সক্ষম হয়েছিল 1934-এ। পরবর্তীকালে দেখতে পাচ্ছ তোমরা এই যে টেকনিকটা ইনডিউস ব্রিডিংটাকে আমেরিকা এবং রাশিয়া তারা কিন্তু অ্যাকসেপ্ট করেছিল। ঠিক আছে, বা তারা ওটাকে ফলো করেছিল। আচ্ছা, তারপরে দেখো তোমার দেখতে পাচ্ছ ইন্ডিয়াতে ফার্স্ট অ্যাটেম্প্ট করা হয়েছিল তোমার হচ্ছে কি 1930 তোমার হচ্ছে কি 7-এ। ঠিক আছে, তোমার হচ্ছে কি এই যে মৃগেল মাছের ক্ষেত্রে। ঠিক আছে, মৃগেল মাছের ক্ষেত্রে 1937-এ এটা কিন্তু
অ্যাটেম্প্ট করা হয়েছিল, সাকসেসফুলি অ্যাটেম্প্ট করা হয়েছিল। এবং পরবর্তীকালে দেখো 1955-এ ডক্টর হীরালাল চৌধুরী ও আবার এই টেকনিকটাকে তোমার অ্যাপ্লাইড করেছিলেন মাইনর কার্ভস এর ক্ষেত্রে, এবং তিনি সাকসেসফুল হয়েছিলেন। ঠিক আছে। তো একইভাবে আরো কিছু হচ্ছে কি আমরা দেখতে পাই পরবর্তীকালে আহ, আরো দুজন সায়েন্টিস্ট, যেমন তোমরা দেখতে পাচ্ছ আম, রামাসওয়ানি রামাস্বামী, তারপর হচ্ছে কি তোমার সুন্দর রাজ। এরা দুজন মিলে তারাও হচ্ছে কি তোমার হচ্ছে কি ট্রাই করেছিলেন, ব্রিড করিয়েছিলেন, এরাও সাকসেস হয়েছিলেন। হ্যাঁ, তারপর হচ্ছে কি তোমার ডক্টর হীরালাল চৌধুরী, তিনি পরবর্তীকালে আরো কিছু কার্পের উপরে, যেমন দেখতে পাচ্ছ মৃগেল, তারপর হচ্ছে কি রুই, এই সমস্ত মাছের উপরও তিনি এই ইন্ডিউস ব্রিডিং করে সাকসেসফুলি ওটাকে করতে সক্ষম হয়েছিলেন। ঠিক আছে। তো যাই হোক, তাহলে মোটামুটি বুঝতে পারছো যে আমরা বাইরে থেকে ফরেন কান্ট্রি যেগুলো, প্রথমে আর্জেন্টিনা, তারপর হচ্ছে কি তোমার ব্রাজিল, সেখান থেকে আমেরিকা, রাশিয়া, সেখান থেকে আমাদের ভারতে কিন্তু সাকসেসফুলি ইন্ডিউস ব্রিডিংটা চলে আসছে। এবারে প্রশ্ন হলো যে হোয়াই ফিশ ডাজ নট ব্রিড ইন তোমার হচ্ছে কি ক্যাপটিভিটি, অর্থাৎ ফিশরা কেন হচ্ছে কি নিজে থেকে হচ্ছে কি ওটা মানে কোন একটা বদ্ধ জায়গায় তারা তোমার হচ্ছে কি ব্রিড করতে পারছে না। ঠিক আছে, কেন তারা করতে পারছে না? তো তার কারণ হচ্ছে কি, দেখো প্রথম কথা হচ্ছে কি, যখন কোন একটা বদ্ধ জলাশয়ে তারা থাকছে, ঠিক আছে, তখন তারা ওদের হচ্ছে কি ব্রিডিং এর জন্য যে প্রপার এনভায়রনমেন্ট, সেই এনভায়রনমেন্ট তারা কিন্তু পায় না। তো তার জন্য আমাদেরকে কি করতে হয় না, তোমার হচ্ছে কি আহ, বাইরে থেকে হচ্ছে হরমোনাল ইনজেক্ট করতে হয়। দেখতে পাচ্ছ যে যখন তারা হচ্ছে কি ওদের ক্ষেত্রে দেখো, সিজন মে বি এনভায়রনমেন্টাল এন্ড কনসিকুয়েন্টলি হরমোনাল কোনো অ্যাক্টিভিটির কারণে হতে পারে, কিংবা বলছে যে এনভায়রনমেন্টাল প্যারামিটারস লাইক ফটো পিরিয়ডস, রেন, বৃষ্টিপাত, টেম্পারেচার, ওয়াটার কারেন্ট, এইগুলো প্রপারলি হচ্ছে পিটুইটারি বা গোনাডকে অ্যাক্টিভ করতে পারে না। কিংবা বলছে দেখো, যদিও হচ্ছে কি তোমার ডিস্টারবেন্স থাকা সত্ত্বেও ইনসাফিসিয়েন্ট হরমোনাল রিলিজ হওয়ার কারণে তারা কিন্তু ব্রিড করতে পারছে না। ঠিক আছে। কিংবা বলছে যে কোনো হচ্ছে কি ইনসাফিসিয়েন্ট ন্যাচারাল ফুডস থাকার কারণে তারা কিন্তু তোমার হচ্ছে কি আহ, কোন একটা বদ্ধ জলাশয়ে তারা কিন্তু ব্রিড করতে পারছে না। তো এই জন্য কি করা হচ্ছে দেখো, না এই জন্য ইনডিউস ব্রিডিং ইজ নেসেসারি ফর ফিশ কালচার। এই জন্য মাছের কালচার করার জন্য আমাদেরকে ইনডিউস ব্রিডিং এটা নেসেসারি তোমার হচ্ছে কি জায়গা পৌঁছে গেছে। তো আমাদেরকে কি করতে হবে, বদ্ধ জলাশয়ে তাহলে আমাদেরকে ইনডিউস ব্রিডিং করতে হবে, মানে আমাদেরকে আর্টিফিশিয়ালি ওদেরকে স্টিমুলেট করতে হবে। ঠিক আছে, স্টিমুলেট করতে হবে যাতে করে তারা ব্রিডিং করতে পারে, বা যাতে করে তারা হচ্ছে কি রিপ্রোডিউস হতে পারে নিজেদের, মানে তোমার হচ্ছে কি আর্টিফিশিয়ালি। তো এই জন্য আমাদেরকে আমরা কি করছি না, আমরা আহ, একটা টেকনিক তৈরি করেছি, বা একটা সিকোয়েন্স ভাবে ওদেরকে আমরা সেই প্রসেসের মাধ্যমে ওদেরকে আমরা ইনডিউস ব্রিডিং সম্পন্ন করাচ্ছি। তা কি করা হয় দেখো, না আমরা প্রথমে দেখো, না কি করলাম না, পিটুইটারি মাছের যে পিটুইটারি গ্ল্যান্ডকে, এটাকে হচ্ছে কি টার্গেট করা হলো। কারণ তোমরা জানো যে পিটুইটারি গ্ল্যান্ড হচ্ছে এমন একটি গ্ল্যান্ড যার মধ্যে বিভিন্ন প্রকার তোমার হচ্ছে কি হরমোন সিক্রেশন হয়। তো তার জন্য দেখো পিটুইটারি গ্ল্যান্ডের যে গ্ল্যান্ডটা হচ্ছে বলছে যে ভেন্ট্রাল সাইড অফ দ্য ব্রেনে থাকে, এটাকে লোকেট করা হলো যে কোন জায়গায় থাকে, না এটা ব্রেনের ভেন্ট্রাল সাইডের দিকে থাকবে। এটা একটা এন্ডোক্রাইন গ্ল্যান্ড, এবং এটা খুব ছোট হয়, সফট হয়, হোয়াইটিশ বডি, মানে এটা হচ্ছে কি তোমার হোয়াইট কালারের হয়। এবং এটা মেনলি হচ্ছে কি দেখো, ইট ইজ দ্য মোর অর লেস রাউন্ড ইন কার্ভস। তোমার কার্ভদের ক্ষেত্রে হচ্ছে কি একটু রাউন্ড শেপেড হয়, কাতলার ক্ষেত্রে হচ্ছে ওভাল শেপেড হয়, হ্যাঁ, বা তোমার হচ্ছে কি রুই ক্ষেত্রেও, আর মৃগেলের ক্ষেত্রে একটা পিয়ার শেপেড হয়। ঠিক আছে, পিয়ার মানে হচ্ছে ন্যাসপাতির মতনও দেখতে হয়। এবার যাই হোক, এবার এই এই যে তোমার হচ্ছে কি পিটুইটারি, এটা কি রোল প্লে করছে, না এই পিটুইটারি গ্ল্যান্ডস কি সিক্রেটস করছে দেখো, গোনাডোট্রোপিনস, লাইক কি না ফলিকল স্টিমুলেটিং হরমোন যেটাকে আমরা এফএসএইচ বলি, এবং লিউটিলাইজিং হরমোন যেটাকে আমরা এলএইচ বলি। ঠিক আছে, তাহলে এই পিটুইটারি গ্ল্যান্ড গনাডোট্রোপিনস কে ক্ষরণ করছে। এই গনাডোট্রোপিনের মধ্যে দুটো ভাগ তোমরা জানো, একটা আছে এফএসএইচ, একটা আছে কি এলএইচ। তাহলে এই এফএসএইচ আর এলএইচ কে ক্ষরণ করছে কে, পিটুইটারি। তো তার জন্য বলছে যে এফএসএইচ কজেস গ্রোথ এন্ড ম্যাচুরেশন অফ দ্য ওভারিয়ান ফলিকল ইন ফিমেলস এন্ড স্পার্মাটোজেনেসিস ইন দ্য টেস্টিস অফ মেলস। তাহলে হোয়াট ইজ দ্য ফাংশন অফ এফএসএইচ, না এফএসএইচ দুটো কাজ করছে।
ও হচ্ছে কি তোমার ফিমেলদের ক্ষেত্রে ওভারিয়ান ফলিকলকে তোমার হচ্ছে ম্যাচুরেশন ঘটাচ্ছে, আর মেল যারা তাদের ক্ষেত্রে স্পার্মাটোজেনেসিস ঘটিয়ে সেখান থেকে স্পাম তৈরি করছে। ঠিক আছে, সঙ্গে সঙ্গে যদি আমরা এলএইচ এর ফাংশন দেখি, ফিমেলস এর ক্ষেত্রে কি কাজ করছে, প্রমোট দ্য প্রোডাকশন অফ টেস্টোস্টেরন, সরি ফিমেলদের ক্ষেত্রে হচ্ছে কি তোমার লিউটিলাইজেশন ঘটাচ্ছে, অর্থাৎ ওভিউলকে রিলিজ করতে সাহায্য করছে, তাই না? আমরা এলএইচ কে হচ্ছে কি ওভিলেশন হরমোন বলি, কেন? এটা হচ্ছে কি তোমার ওভিউল বা হচ্ছে ডিম্বাণু নিঃসরণে সাহায্য করে। আর যেটা হচ্ছে কি তোমার মেলের ক্ষেত্রে কি করছে না, প্রোডাকশন অফ দ্য টেস্টোস্টেরন, যেটা হচ্ছে মেল সেক্স হরমোন হিসাবে কাজ করছে। তাহলে মেল তোমার হচ্ছে কি সেক্স হরমোন টেস্টোস্টেরন ক্ষরণ করার জন্য এলএইচ দায়ী। এবারে দেখো আমরা একটা পিকচারের মাধ্যমে দেখে নেব, এইটা একটা তোমার কার্ভ। ঠিক আছে, এই কার্ভের দেখো অ্যাকচুয়ালি পিটুইটারি গ্ল্যান্ডটা কোথায় রয়েছে দেখো। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমার মাউথ, তাই না? এটা মাউথ। আর এটা হচ্ছে কি তোমার একটা মাথার, আমরা জানি এটা হচ্ছে কি তোমার উপরেরটাকে আমরা কি বলবো, আহ তোমার হচ্ছে কি ভেন্ট্রাল সাইড, এটা ডোরসাল সাইড। তো দেখো এখানে উপরের দিকে এই যে এই জায়গাটা ব্রেন থাকে, ব্রেনের ঠিক গোড়ার দিকে পিটুইটারি গ্ল্যান্ড অবস্থান করছে, এই যে জায়গাটা, এইটা আছে তোমার পিটুইটারি গ্ল্যান্ড। তারপরে দেখতে পাচ্ছ যে এখানে আমরা স্কাল দেখতে পাচ্ছি, বা এখানে টপ স্কাল দেখা যায়। তাহলে এই জায়গাটায় কে থাকবে না, পিটুইটারি গ্ল্যান্ড থাকবে। তো আমরা কি করি, যে সমস্ত মাছ আমরা পুকুর থেকে ধরে বিক্রি করি, তো তার আগে কি করা হয়, আমরা কি করি বিশেষ টেকনিকের মাধ্যমে এই পিটুইটারি গ্ল্যান্ড গুলোকে কালেক্ট করে দিই। কেন না, এখান থেকে নির্যাস যদি আমরা নিই, তার মধ্যে নিশ্চয়ই এফএসএইচও পাবো প্লাস এলএইচও পাবো, বুঝতে পারলে, ফলিকল স্টিমুলেটিং হরমোন প্লাস লিউটিলাইজিং হরমোনও পেয়ে যাবো। তো এই জন্য কি করা হয় না, এই যে ইনডিউস ব্রিডিং টেকনিকের জন্য কয়েকটা স্টেপ আমরা ফলো করি, সেই স্টেপ গুলোকে যদি আমরা করে প্রপারলি যদি করতে পারি, তাহলে কিন্তু আমরা ইনডিউস ব্রিডিং করাতে পারবো। প্রথমে কি করা হয় দেখো, না দেখতে পাচ্ছ 1 নম্বরে রিমুভাল অফ গোনার্ডস। ঠিক আছে, গোনার্ডস গুলোকে রিমুভ করা হয়, প্রিজার্ভেশন অফ গোনার্ডস। ঠিক আছে, আর তোমার হচ্ছে কি তোমার হচ্ছে কি ওটাকে রিমুভ করার পর তাকে প্রিজার্ভ করা হয়। তারপরে কি করা হয় না, ওই গোনার্স নয়, সরি আমি ভুল বলছি, গোনার্স নয়, এখানে হচ্ছে গ্ল্যান্ডস বলতে হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড, পিটুইটারি গ্ল্যান্ড। ঠিক আছে, তাহলে আমরা কি করি, পিটুইটারি গ্ল্যান্ডটাকে হচ্ছে কি আমরা রিমুভ করি। 2 নম্বরে আমরা কি করি, পিটুইটারি গ্ল্যান্ডটাকে আমরা প্রিজার্ভ করি, প্রিজার্ভেশন করি কোনো একটা সলিউশন বানিয়ে, বলছি আমরা ডিসকাস করব। 3 নম্বরে আমরা কি করছি না, ওই যে পিটুইটারি গ্ল্যান্ডটাকে আমরা প্রিজার্ভ করেছি তাকে এক্সট্রাক্ট করা হয়। ঠিক আছে, তারপরে কি করা হয়, আমরা ব্রুডার্স সিলেকশন করি, মানে কাকে হচ্ছে কি তোমার ওই এই যে এক্সট্রাক্ট গুলোকে ইনজেক্ট করা হবে তার জন্য ব্রুডার্স হচ্ছে কি আমরা সিলেকশন করি। 5 নম্বর স্টেপে কি করা হয়, সিলেকশন করার পর ওই ব্রুডার্স গুলোকে হচ্ছে ইনজেকশন দেওয়া হয়। তারপর হচ্ছে কি তোমার স্প্রোনিং করা হয়, এবং স্প্রোনিং এর জন্য হাপা সিলেকশন করা হয়। হাপা কি জিনিস তোমরা নিশ্চয়ই সবাই শুনেছো, এরকম চারকোনা হয়ে থাকে মশারির মতন, চারদিকে আমরা 4টা খুঁটি পুঁতে আমরা এই হাপা তৈরি করি। এবং এটা হচ্ছে কি মেনলি কি হয় না, তোমার এখানে একটা যে মাছগুলো থাকবে তারা ইজিলি আমরা তাদেরকে আইডেন্টিফাই করতে পারবো, তাই না? এই মাছগুলোকে আমরা আইডেন্টিফাই করার করার জন্য আমরা হাপা বানাই। ঠিক আছে, তাহলে এই 7টি বেসিক স্টেপ যদি আমরা ফলো করি, তাহলে কিন্তু আমরা ইনডিউস ব্রিডিং করাতে পারবো। ঠিক আছে, তাহলে প্রথমে কি করা হচ্ছে দেখো, রিমুভাল অফ গ্ল্যান্ডস, অর্থাৎ রিমুভাল অফ পিটুইটারি গ্ল্যান্ডস। তাহলে পিটুইটারি গ্ল্যান্ডটাকে আমরা রিমুভ করার জন্য যে স্টেপ গুলোকে ফলো করি, তার নাম কি না, প্রথম যে আমরা রিমুভাল অফ গ্ল্যান্ডস এর ক্ষেত্রে সাব পয়েন্ট হিসাবে আমরা দেখতে পাচ্ছি দেখো, রিমুভাল থ্রু ফোরামেন মেগনাম। অর্থাৎ কি করা হচ্ছে দেখো, মানে খুব তোমার যে স্কিল ভাবে, মানে দক্ষতার সঙ্গে আমরা কি করি না, ফোরামেন ম্যাগনাম ওয়াজ ফার্স্ট এক্সপোজড বাই দ্য রিমুভিং ভার্টিব্রাল পার্টস অ্যাডারিং টু স্কাল। স্কালের সঙ্গে হচ্ছে কি মানে এডজয়নিং থাকে, এবং তার জন্য কি করা হয় না, ওই স্কালটাকে হচ্ছে কি আস্তে করে ফোরসেপ দিয়ে, ফোরসেপ কি জানেন তো, চিমটা যেটাকে আমরা বলি, এরকম একটা চিমটা হয়। তো এই ফোরসেপ দিয়ে আমরা কি করছি, স্কালটাকে জাস্ট ইয়ে করা হয়। তারপরে কি করা হয় না, আমরা কি করি না, ফোরসেপের সাহায্যে এই ফোরামেন ম্যাগনাম এর তোমার হচ্ছে কি ডরসালি ব্রেনের অ্যান্টেরিয়ার পার্টে আমরা দেখতে পাই কি খুব কেয়ারফুলি ওই যে যে তোমার হচ্ছে গ্ল্যান্ডটা থাকে, পিটুইটারি গ্ল্যান্ড, সেটাকে আমরা কি করি, লোকেটেড করি, এবং সেটাকে আমরা রিমুভ করে নিই।
তোমরা দেখতে পাচ্ছ একজন হচ্ছে কি করেছে দেখো, এই জায়গাটায় দেখো, এই যে জায়গাটায় মোটরের দানার মতন দেখতে হয়, এটাকে কি করেছে না ফোরসেপ দিয়ে, ঠিক আছে, ফোরসেপ দিয়ে মানে চিমটা দিয়ে এটাকে স্কালটাকে কেটে এই জায়গাটা থেকে পিটুইটারি গ্ল্যান্ডটাকে রিমুভ করে দিচ্ছে। এবারে এবারে 2 নম্বর স্টেপে কি করছে দেখো, রিমুভাল অফ গ্ল্যান্ড বাই ডিসার্টিং হেড, ঠিক আছে। তো তার জন্য কি করা হয়, আমরা কি করছি, খুব কেয়ারফুললি ওই জায়গা থেকে আমরা তোমার হচ্ছে কি পিটুইটারি গ্ল্যান্ডটাকে বার করে নিচ্ছি। বার করার পরে ওটাকে কি করা হয় না, দেখতে পাচ্ছ এখানে ছবি দেখতে পাচ্ছ, এখানে এরকম করে কেটে ওই জায়গা থেকে হচ্ছে কি ফোরসেপ দিয়ে এই যে গ্ল্যান্ডটাকে খুব কেয়ারফুলি জিনিসটাকে দেখো বার করে নিয়েছি। বার করে নেওয়ার পরে ওটাকে কি করছে না প্রিজার্ভ করেছে। প্রিজার্ভ করার জন্য আমাদেরকে ইউজ করতে হবে কি 100% ইথাইল অ্যালকোহল, ঠিক আছে। আমাদেরকে কি করতে হবে, একটা তোমার হচ্ছে কাঁচের বোতল বা এমনি কোনো বোতল নিয়ে যাবে। কাঁচের বোতল নিলে হচ্ছে দেখতে সুবিধা হয় বাইরে থেকে, ঠিক আছে। ওই বোতলে কি থাকবে না 100% হচ্ছে কি তোমার ইথাইল অ্যালকোহল। হ্যাঁ, এই অ্যালকোহলের মধ্যে এই যে পিটুইটারি গ্ল্যান্ড গুলোকে দিয়ে দেওয়া হয়। হুম, দিয়ে কি বলছে, বা আমরা আরো একটা করতে পারি, যেমন এসিটনকেও আমরা ইউজ করতে পারি। দেখো এসিটন ক্যান বি ইউজ ফর প্রিজার্ভেশন ইন তোমার হচ্ছে টেম্পারেট কান্ট্রিজ, যেগুলো টেম্পারেট কান্ট্রিতে আমরা কিন্তু এসিটনকেও আমরা ব্যবহার করতে পারি। আচ্ছা, গ্লিসারিন ইজ অলসো ইউজড ফর প্রিজার্ভেশন মিডিয়া। দেখো তাহলে আমরা তিনটি কেমিক্যালকে এজ এ প্রিজারভেটিভ হিসাবে আমরা ইউজ করতে পারি। এক নম্বর তোমরা দেখলে ইথাইল অ্যালকোহল, 2 নম্বর হচ্ছে কি তোমার এসিটন, 3 নম্বর হচ্ছে কি কি গ্লিসারিন, ঠিক আছে। এইগুলোকে এই সলিউশনের মধ্যে আমরা পিটুইটারি গ্ল্যান্ড গুলোকে রেখে দিই। তারপর কি করা হচ্ছে দেখো, 3 নম্বর যে স্টেপ তার নাম কি, তোমার হচ্ছে প্রিপারেশন অফ গ্ল্যান্ড এক্সট্রাক্ট। ওকে, আমরা এবারে কি করছি না তোমার এক্সট্রাক্ট বানাচ্ছি। মানে ওই যে একটা দুটো নিলে তো হবে না, অনেকগুলো হচ্ছে গ্ল্যান্ড গুলোকে একসঙ্গে জোগাড় করা হয়। পিটুইটারি গ্ল্যান্ড গুলোকে দিয়ে নিয়ে এসে কি করা হচ্ছে দেখো না, প্রথমে কি করা হয় না ওই গ্ল্যান্ড গুলোকে তুমি বার করলে, বার করে হচ্ছে কি এটা ব্লোটিং পেপারে রাখলে, যে কেমিক্যালে তুমি রেখেছিলে তাহলে সেই ব্লোটিং পেপার কি করবে, তোমার হচ্ছে কি কেমিক্যাল গুলোকে অ্যাবজর্ব করে নেবে। কি বলছি বুঝতে পারছো তো? ধরো তুমি অ্যালকোহল বা এসিটন বা গ্লিসারিন এই এই সলিউশনে তুমি রেখেছিলে, এবারে ব্লোটিং পেপারটা রেখে তারপরে গ্ল্যান্ড গুলোকে একের পর এক সাজিয়ে দেওয়া হলো, তাহলে যা কেমিক্যাল লেগেছিল সেগুলো অ্যাবজর্ব হয়ে গেল। এবারে কি বলছে দেখো, ওটাকে আমরা একটা ইনস্ট্রুমেন্ট রয়েছে তার নাম কি হোমোজিনাইজার। কেউ দেখেছো হোমোজিনাইজার? কেউ কি দেখেছো? যা, কেউ কথা বলে, তোমরা কি শুনছো না না এখন স্যার, ঘুমিয়ে গেছো? দেখিনি। আচ্ছা, হোমোজিনাইজার কিছুই নয়, একটা মোটর লাগানো থাকে, আর এখানে একটা কাঁচের মতন হচ্ছে কি একটা কাঁচের হচ্ছে কি নল লাগানো থাকে, ঠিক আছে, যেটা গ্লাস রোড আমরা বলি। তো এটা আছে ঘুরতে থাকে, আর এখানে আমরা কি করি একটা পাত্রতে ওই পিটুইটারি গ্ল্যান্ডটাকে রাখি, আর এই যে ডিস্টিল ওয়াটার আমরা দিয়ে দিই, কিছুটা ডিস্টিল ওয়াটার দিয়ে দিই, তাহলে এই যে কাঁচের যে দণ্ডটা ঘুরছে তাতে ওই এই যে তোমার এই যে তোমার পিটুইটারি গ্ল্যান্ড গুলো চাপে ক্রাশ হয়ে যাচ্ছে, দিয়ে এই ডিস্টিল ওয়াটারের সঙ্গে ডিজলভ হয়ে যাচ্ছে। এইভাবে আমরা কি করি, ওই ওই যে তোমার তোমার হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড গুলোর আমরা একটা নির্যাস বানিয়ে দিই বা একটা এক্সট্রাক্ট বানিয়ে নিই। তো এই এক্সট্রাক্টটা যখন বানানো হয়, তো তার ডাইলিউশন রেটটা কত দেখো, 0.2 ml পার কেজি ও বডি ওয়েট অফ দ্য ফিশ। বুঝতে পারলে, এই ডাইলিউশন রেটে আমরা কি করছি না তোমার পার বডি ওয়েট, ইয়ে মানে তোমার হচ্ছে কি মাছের যে বডি ওয়েট পার কেজি অনুযায়ী 0.2 ml করে আমরা তোমার হচ্ছে প্রিপারেশন করি। এবারে করার পরে কি করা হয়, যখন হচ্ছে এক্সট্রাক্টর তৈরি হলো তাহলে তার মধ্যে ডেব্রিসও থাকবে, প্লাস পিটুইটারি নির্যাসও থাকছে। তো আমরা কি করব, তারপরে আমরা ওই সলিউশনটাকে নিয়ে সেন্ট্রিফিউজ করে দেবো। সেন্ট্রিফিউজ করলে কি হয় গো, সেন্ট্রিফিউজ করলে যেটা সুপারিনটেন্ট সেগুলো নিচে জমা পড়ে যায়, আর যেগুলো হচ্ছে কি তোমার সলিউশন সেগুলো নিচে উপরে চলে আসবে, তাই না? এটাই তো সেন্ট্রিফিউজের হচ্ছে কি প্রপার্টিস। তাহলে আমরা কি করব, এই যে সলিউশন গুলোকে নিয়ে নেবো, আমরা শুধুমাত্র সলিউশন গুলোকে আমরা রিমুভ করে নেবো। তাহলে সেই সলিউশনের মধ্যে কি থাকবে, এফএসইজও থাকবে, এলএইচও থাকবে। তাহলে আফটার আমরা কি করছি, এক্সট্রাক্ট করার পরে আমরা সেন্ট্রিফিউজ করে পিটুইটারি নির্যাসগুলোকে আমরা আইসোলেট করে নিচ্ছি। এবার দেখো, তো এখানে বলছে যে টাইপস অফ, হ্যাঁ এবারে কি করব আমরা না টাইপস অফ ইনজেকশন বলছে। তো আমরা বলছি দেখো হোমোপ্লাস্টিক ইনজেকশন আর হচ্ছে কি হেটারোপ্লাস্টিক ইনজেকশন। এবারে ভালো করে শোনো,
যদি আমরা ধরো এই যে পিটুইটারি গ্ল্যান্ড গুলোকে আমরা শুধু কার কাছ থেকে নিয়েছি, না রুই মাছের ক্ষেত্রে নিয়েছি, তাহলে আমরা যদি ওই রুই মাছ থেকেই পিটুইটারি গ্ল্যান্ডটাকে নিয়ে আমরা ইনডিউস ব্রিডিং করছি রুই মাছের ক্ষেত্রে, তখন তাকে বলা হচ্ছে হোমোপ্লাস্টিক ইনজেকশন। কি বলছি বুঝতে পারলে? দেখো, ইনজেক্টিং পিটুইটারি ফ্রম ওয়ান ফিশ টু অ্যানাদার ফিশ ক্লোজলি রিলেটেড টু দ্য ডোনার ফিশ। ঠিক আছে, তাহলে যদি আমরা কাছাকাছি মানে তোমার হচ্ছে ফিশের তোমার হচ্ছে কি নিচ্ছি না, পিটুইটারি নিয়ে তার নির্যাসটাকে বার করে যদি আমরা করি, তাকে বলা হয় হোমোপ্লাস্টিক ইনজেকশন। হ্যাঁ, আর যদি বলছে দেখো ইনজেকশন পিটুইটারি ফ্রম ওয়ান ফিশ টু অ্যানাদার ফিশ তোমার হচ্ছে ডিস্টেন্টলি রিলেটেড টু দ্য ডোনার ফিশ, মানে তুমি অন্য একটা আছে কি তোমার তোমার হচ্ছে কি স্পিসিসের হচ্ছে কি যদি তুমি কে নিয়ে আর একটা স্পিসিসের মধ্যে যদি ইনজেক্ট করো, তখন তাকে বলা হচ্ছে হেটারোপ্লাস্টিক তোমার ইনজেকশন। বুঝতে পেরেছো তো? তো এর জন্য হচ্ছে কি আমরা তোমার হচ্ছে কি আলাদা আলাদা যদি স্পিসিসকে যদি সিলেক্ট করি, তখন তাকে বলা হবে হেটারোপ্লাস্টিক ইনজেকশন। এবার দেখো পরবর্তীকালে আমরা কি করছি 4 নম্বরে, এটা আমরা এন্টার দিতে ভুলে গেছি। 4 নম্বরে হচ্ছে কি তোমার ব্রুডার সিলেকশন, মানে তুমি কাকে ইনজেকশনটা দেবে তার জন্য তোমাকে কি করতে হবে, তোমার হচ্ছে কি সিলেকশন করতে হবে মাছেদের। তো তার জন্য দেখো তাহলে এটা হচ্ছে কি এটা হেডিং হবে। তাহলে ব্রুডার সিলেকশনের জন্য দেখো আমরা বলছি যে প্রথমে হচ্ছে কি হেলদি নিতে হবে, তার সঙ্গে দেখো ব্রিডার্স শুড বি কালেক্টেড ইন 1:2 রেশিও ফর ফিমেল অ্যান্ড মেল রেসপেক্টিভস। তাহলে 1:2 রেশিও মানে কি বলছে বলো দেখি, মানে মেল 1 ফিমেল 1 হলে মেল হচ্ছে কি 2 রেশিওতে। বুঝতে পেরেছো? ধরো তুমি হচ্ছে কি টোটাল হচ্ছে কি তোমার যদি একটা ফিমেল নাও, দুটো তোমাকে মেল নিতে হবে। বা যদি তুমি দুটো যদি হচ্ছে কি তোমার ফিমেল নাও, তাহলে তোমাকে 4টা হচ্ছে কি তোমার মেল নিতে হবে। বা যদি তুমি 4টা ফিমেল নাও, তাহলে তোমাকে কি করতে হবে, 8টা কি নিতে হবে, তোমার হচ্ছে মেল নিতে হবে। তাহলে 1:2 রেশিওতে আমাদেরকে এই মেল ফিমেল হচ্ছে কি বা ফিমেল 1:2 অনুপাতে ফিমেল ইস টু মেল আমাদেরকে নিতে হবে। বুঝতে পারলে? আমি লিখে দিচ্ছি, ফিমেল ইস টু মেল সমান 1:2 অনুপাতে নিতে হবে। আচ্ছা, এবার কি করছে দেখো, ফিশ শুড বি অলমোস্ট সেম সাইজ এন্ড ওয়েট। ঠিক আছে, যে মাছগুলোকে আমরা নিচ্ছি তারা যেরকম সেম সাইজের হয় বা ওয়েট কাছাকাছি একই হয়। হ্যাঁ, এবং বলছে দেখো তাদের বয়স হচ্ছে কি তোমার 2 থেকে 4 বছর হলে ভালো, এবং তাদের বডি ওয়েটটা দেখো 1 থেকে তোমার হচ্ছে কি 5 কেজির মধ্যে হলে প্রেফারেবল, মানে ভালো হয় আর কি। এবার দেখো আরো কিছু তোমার বৈশিষ্ট্যকে এখানে মেনশন করা হয়েছে। যদি তোমার হচ্ছে কি ফিমেল ব্রুডার্স হয়, তো তার জন্য কি কি জিনিস দেখে নেওয়া হচ্ছে দেখো। প্রথম হচ্ছে কি স্মুথ পেক্টোরাল ফিন্স, পেক্টোরাল ফিন্স গুলো হচ্ছে পাখনাগুলো হচ্ছে যাতে ঠিকঠাক করে থাকে। অ্যাবডোমেন, তলপেট যেটা হচ্ছে কি সফট এবং বালজিং হয়, ঠিক আছে, মসৃণ থাকে। তারপরে যে পিঙ্কিশ ভেন্ট, আচ্ছা, তারপরে হচ্ছে দ্য ভেন্ট অফ ফুললি রাইট ফিমেলস আর স্লাইটলি এলিভেটেড। তাহলে এই বৈশিষ্ট্যগুলোকে নেওয়া হচ্ছে কার জন্য, ফিমেলদের জন্য। আর যদি মেল ব্রুডার্স হয়, তাহলে তার জন্য দেখো রাফ পেক্টোরাল ফিন্স হবে, অ্যাবডোমিন স্মুথ অ্যান্ড নট বালজিং, মানে মানে পেটটা বাইরে বেরিয়ে থাকবে না, ভেন্ট নট পিঙ্কিশ। আচ্ছা, তারপর হচ্ছে কি তোমার হোয়াইটিস সিক্রেশন কোল্ড মিল্ট কাম আউট ইন দ্য প্রেসিং দ্য ভেন্ট, মানে আমরা নিচের দিকে যদি হচ্ছে কি তাদের প্রেসার করি, তাহলে একটা হোয়াইটিস মানে সাদা একটা নিঃসরণ পাওয়া যাবে। এইরকম মেল ব্রিডার্স হলে ভালো। ঠিক আছে, এবার চলো, এবার আমরা কি করব, তাহলে সিলেকশন হয়ে গেল। সিলেকশনের পরে এবার হচ্ছে কি আমাদেরকে কি করতে হবে না, ইনজেক্ট করতে হবে। কি ইনজেক্ট করবো আমরা, পিটুইটারি এক্সট্রাক্ট। ঠিক আছে, তো তার জন্য আমরা নেক্সট স্টেপ যেটা 5 নম্বর স্টেপ, তার নাম কি ইনজেকশন টু দ্য ব্রুডার্স। তো তার জন্য দেখো প্রথমে তাহলে অলরেডি আমাদের এক্সট্রাক্ট তৈরি করা হয়ে গেছে, ব্রুডার সিলেকশন করা হয়ে গেছে। এবার যখন আমরা এটাকে ইনজেক্ট করব, ইনজেক্ট করার জন্য বলছে যে হাইপোডার্মিক সিরিঞ্জ আমাদেরকে নিতে হবে। জাস্ট হচ্ছে কি হাইপোডার্মিস মানে ওই স্কিনটাকে পেরিয়ে সিরিঞ্জটা যাতে হচ্ছে কি তোমার বিডার্সের মধ্যে প্রবেশ করে আর কি। তো তার জন্য হচ্ছে কি তোমার আইদার ইন্ট্রামাসকুলার বা তোমার হচ্ছে কি পেরিটোনিয়াল তোমার হচ্ছে কি আমরা করতেও পারি। তাহলে হাইপোডার্মিক হতে পারে, মাসকুলার হতে পারে বা পেরিটোনিয়াল হতে পারে। এবারে তার জন্য আমাদেরকে কি করতে হচ্ছে দেখো না, প্রথমে হচ্ছে কি তোমার ফিমেলস রিসিভ 2 injections, the male receive only 1 injection at the time of the second injection to the females.
ঠিক আছে, তাহলে প্রথমে দেখো ভালো করে শোনো। ধরো একটা মেল, এখানে মেল আর একটা হচ্ছে ফিমেল। তাহলে প্রথম যখন হচ্ছে কি তুমি ইঞ্জেকশনটা দেবে, কোন কোন সময়টা দেওয়া হয় তুমি জানো? এটা দেওয়া হয়েছে ইভিনিং টাইমে, শুরুতে প্রথমে ডোজটা হচ্ছে ইভিনিং এর সময় দেওয়া হয়। তখন প্রথম ডোজটা তুমি যারা আছে কি মেল তাদেরকে দাও না, শুধু হচ্ছে কি ফিমেলকে দাও। 2 নম্বর ডোজে মেলকেও দাও, ফিমেলকেও দাও। বুঝতে পেরেছো তো? তো এই জন্য বলছে যে ফিমেল হচ্ছে দুটো ইঞ্জেকশন পেয়ে যাচ্ছে, এটা তো ফিমেল, ফিমেল টোটাল দুটো ইঞ্জেকশন পেয়ে যাচ্ছে, আর মেল হচ্ছে একটা পাচ্ছে। ওকে, তাহলে এই জন্য বলছে যে ফিমেলকে আমাদেরকে 2বার হচ্ছে ইঞ্জেকশন দিতে হবে। আর যারা হচ্ছে কি তোমার মেল, তাকে তুমি হচ্ছে কি সেকেন্ড, যেটা হচ্ছে তুমি টাইম যেটা ফিমেলকে দিছো সেই সময় তোমাকে মেলকে ইনজেক্ট করতে হবে। এই জন্য দেখো বলছে যেটা ডোজ 1, এটা হচ্ছে কি তোমার প্রভোকেটিভ বা প্রিলিমিনারি ডোজ, আর ডোজ 2 যেটাকে বলা আছে ইফেক্টিভ বা রিজলভিং ডোজ। ঠিক আছে, তাহলে ফার্স্ট ডোজ যেটা আছে কি ফিমেলের ক্ষেত্রে সেটাকে বলা হয় প্রভোকেটিভ বা প্রিলিমিনারি ডোজ, যেটা মেলের ক্ষেত্রে দিতে হয় না। আর সেকেন্ড ডোজ যেটা, সেটা হচ্ছে কি আমরা বলবো কি না ইফেক্টিভ বা রিজলভিং ডোজ। এবং এটা মেনলি দেখো এই ডোজটা সিলেকশন করা হয়, এই যে দেখতে পাচ্ছ যে 2 to 3 mg/kg ও বডি ওয়েট। বুঝতে পারলে ফিমেলের জন্য। তাহলে ফিমেলের জন্য হচ্ছে দেখতে পাচ্ছ যে যে ডোজটা দেওয়া হয়, যেটা প্রিমিনারি ডোজ মানে ডোজ 1টা, সেটা হচ্ছে কি পার কেজি বডি ওয়েটের জন্য 2 থেকে 3 mg। ওকে, বুঝতে পেরেছো? আচ্ছা, এবার যেটা বলছে প্রিলিমিনারি ডোজ ইজ নট গিভিং টু দ্য মেল, যেটা আমি বললাম প্রাইমারি ডোজটা হচ্ছে কি মেলকে দেওয়া হবে না। এবারে 6 ঘন্টার পরে, প্রথম ডোজের হচ্ছে কি 6 ঘন্টার পরে সেকেন্ড ডোজ দেওয়া হবে। এবং সেটার জন্য যে তোমার হচ্ছে কি যে ডোজটাকে সিলেক্ট করা হয় ফর ফিমেলের জন্য 5 to 8 mg পার পার কেজি বডি ওয়েট। আর মেলের জন্য হচ্ছে কি কত, 2 to 3 mg পার কেজি বডি ওয়েট। কিভাবে মনে রাখবে? না, যেটা হচ্ছে কি তোমার ফিমেলের ফার্স্ট ডোজ, সেটাই হচ্ছে কি তোমার মেলের হচ্ছে কি তোমার কি হয় না তোমার হচ্ছে কি ফার্স্ট, মানে সেটা মেলের ক্ষেত্রে হচ্ছে কি সেই ডোজটা দেওয়া হবে। মানে সেকেন্ড ডোজ হিসেবে, মানে ওর ক্ষেত্রে ফার্স্ট ডোজ। আর সেকেন্ড ডোজ হচ্ছে কি ফিমেলের জন্য কত, 5 থেকে 8 mg পার বডি ওয়েট। মানে এই ব্যাপারগুলো তোমরা বুঝতে পারছো না বুঝতে পারছো না? যদি কমপ্লেক্স লাগে তাহলে আমাকে বলতে পারো, ঠিক আছে? যদি হচ্ছে কি প্রবলেম হয় তাহলে আমাকে কিন্তু বলবে। বুঝতে পেরেছো তোমরা কি বললাম? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ওদিকে হুম, একটা কথা, হ্যাঁ বলো বলো, কার কি যদি বলার থাকে বলবে, অবভিয়াসলি বলো বলো। মেল বুডারে যে একটা বললেন যে অ্যাবডোমেন সফট অ্যান্ড বাল্গিং, বাল্গিং মানেটা সে? ও আচ্ছা, এই যে 3টে টাইপসে বললাম তো, এই যে এইটা একটা আছে কি তোমার হাইপোডার্মিক, একটা আছে মাস্কুলার, আর একটা আছে তোমার প্যাক্টোনিয়া। না তুমি কোনটা বলছো যেন, কি বললে? হ্যাঁ, ফিমেল বুডারের একটা যে ইয়ে ছিল যে অ্যাবডোমেন সফট অ্যান্ড বাল্গিং, BULGING। ও আচ্ছা, তোমার বৈশিষ্ট্যের ক্ষেত্রে তো নট, বালজ, হ্যাঁ এই যে বালজিং, তো বালজিং মানে হচ্ছে কি দেখবে পেট বেরিয়ে থাকে না কারণ, যারা হ্যাঁ হচ্ছে কি তোমার মেলের ক্ষেত্রে পেট যাতে না বেরিয়ে থাকে, বালজিং মানে হচ্ছে কি পেটটা যাতে সামনের দিকে না ফুলে থাকে আর কি। বুঝতে পেরেছো তো? হ্যাঁ ফোলা হ্যাঁ। হবে না। এই যে দেখতে হুম, পাচ্ছ, দেখো এর দেখো ফুলে আছে কার, এটা ফিমেলের ক্ষেত্রে। মেলের ক্ষেত্রে দেখো এটা কিন্তু ফুলে নেই, এরকম ফুলে থাকা যাবে না। তো এই জন্য হচ্ছে কি বালজিং করা থাকবে না, মানে বাইরের দিকে বেরিয়ে থাকা যাবে না। ওকে, হ্যাঁ স্যার। চলো এবারে দেখো, এবার হচ্ছে কি তোমার নেক্সট দেখো ইন্ট্রা মাস্কুলার। এবার আমরা কি করছি, কিভাবে ইনজেকশনটা দেওয়া হয়, এটা তোমরা কম বেশি সবাই জানো। ইন্ট্রা মাস্কুলার বলছে দেখো, ইট ইজ অ্যাডমিনিস্ট্রেটেড ইনটু দ্য মাসল অফ দ্য অন দ্য কোডাল, তোমার হচ্ছে কি পেডাঙ্কল অর বিহাইন্ড দ্য ডোরসাল ফিন, বাট এবাভ দ্য ল্যাটারাল লাইন। অর্থাৎ আমরা কি করি একটা মাছের ক্ষেত্রে, যে ধরো একটা মাছের যদি আমরা স্ট্রাকচারটাকে বোঝার জন্য আঁকছি, আমি আমি ভালো ছবি আঁকতে পারি না, ঠিক আছে? তো এইটা একটা মাছ, সেই মাছের যে তোমরা জানো যে এখানে হচ্ছে কি তোমার পার্শ্বরেখা থাকবে, এটা হচ্ছে কি তোমার লেজ, ঠিক আছে? তো এখানে হচ্ছে কি আমরা কি দেখতে পাচ্ছি না তোমার এই যে তোমার লেজের কাছাকাছি পার্শ্বরেখার নিচে এই জায়গাটা কি হয় না 60 ডিগ্রি অ্যাঙ্গেলে, এই জায়গাটা আছে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা কি দিই না ইনজেকশনটা দেওয়া হয়। এটা ধরো ফিমেলের ক্ষেত্রে, তাহলে ফিমেলের ক্ষেত্রে একটা ডোজ যদি এদিকে দেওয়া হবে, পরের ডোজটা হচ্ছে কি তোমার ওই সাইডে, ঠিক আছে? মানে পিছনের সাইডে তোমার হচ্ছে কি তোমার হচ্ছে লেজের কাছাকাছি
পার্শ্বরেখার নিচে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে দেওয়া হবে। আর মেল হলে তো একটাই ডোজ, তার কোনো সমস্যা নেই। কি বলা বুঝতে পারলে? তো এই জন্য হচ্ছে কি এইভাবে আমরা দিয়ে দিচ্ছি। তারপর কি হয় না দেখো, স্পোনিং। স্পোনিং কি জিনিস না, এবার হচ্ছে কি তাদেরকে আমরা হাঁপাই, ব্রিডিং হাঁপা। মানে হাঁপা হচ্ছে কি অ্যাকচুয়ালি যে যে হাঁপাটাকে আমরা ওই ইন্ডিউস ব্রিডিং এর জন্য ইউজ করছি তাকে বলা হয় ব্রিডিং হাঁপা। তো সেই ব্রিডিং হাঁপার মধ্যে আমরা ছেড়ে দিই। তারা কি করে না তোমার সারা রাত ধরে তারা তারা ব্রিডিং করবে। ব্রিডিং করার পরে আমরা কি দেখতে পাই না, তারা তোমার এই যে যারা ফিমেল সে কি করবে, এগ লেগ করবে, অর্থাৎ হচ্ছে ডিম পাড়বে। ঠিক আছে। এবং এই যে হাঁপার কথা বললাম, সেই হাঁপার মাপটাও বলে দেওয়া হয়েছে, এটাও তোমরা মনে রাখবে। হাঁপাটা দেখো 3 মিটার ইন্টু 1.5 মিটার ইন্টু 1 মিটার, মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, এটা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। ঠিক আছে, তাহলে 3 মিটার ইন্টু 1.5 ইন্টু 1 মিটার। এটা হচ্ছে কি ব্রিডার্স, আমরা হচ্ছে কি তোমার ইন্ডিউস ব্রিডিং এর জন্য ব্যবহার করি। যদি সেটা হচ্ছে তোমার 3 to 5 কেজি বডি ওয়েট হয় যে মাছগুলোকে আমরা নিয়েছি। আচ্ছা, এবারে হাপার হাইট কত বলেছে দেখো, 20 সেন্টিমিটার। আচ্ছা, দ্য হাইট অফ দ্য হাপার শুড রিমেইন অ্যাবাউট, হ্যাঁ মানে যাতে হচ্ছে কি তোমার ওয়াটার লেভেল থেকে 20 সেন্টিমিটার উপরে ধরো এটা আছে জলের হচ্ছে কি তোমার লেভেল, সেখান থেকে 20 মিটার কিন্তু উপরের দিকে উঠে থাকে। ঠিক আছে, সেটাও তোমাদেরকে মাথায় রাখতে হবে। হুম, এটাও কিন্তু হচ্ছে কি আমরা কেয়ারফুলি হচ্ছে কি দেখে থাকি, যাতে করে হচ্ছে কি তোমার হাপার যে উচ্চতাটা 20 সেন্টিমিটার জলের তল থেকে উপরে উঠে থাকে। আচ্ছা, এবার দেখো এখানে আমরা এবার হচ্ছে কি স্পোয়িং হাপা। তো এখানে কি করা হয়, আলটিমেট যখন হচ্ছে কি তারা ডিমটাকে পেড়ে দেয়, তখন হচ্ছে কি আলটিমেট সকালের দিকে কি করা হয় না, ওই ওই মাছগুলোকে নিয়ে আবার পুকুরে ছেড়ে দেওয়া হয়। ঠিক আছে, এবার ছেড়ে দেওয়া হওয়ার পরে সেই যে ডিম পোনাটা থাকে, আমি এখানে তোমাদেরকে একটু বলে দিচ্ছি। প্রথমে যেটা তৈরি হয় সেটাকে বলা হয় ডিম পোনা। কি তৈরি হয়, ডিম পোনা। তারপরে কি হবে, সেখান থেকে ধানি পোনা। ধানি পোনা, সেখান থেকে হচ্ছে কি তোমার কি হবে, ফিঙ্গারলিং, তাই না, চারাপোনা। সেখান থেকে চারাপোনা। চারাপোনা, তো এইটাকে আমরা ইংলিশেও বলতে পারি। প্রথমেটা হচ্ছে কি প্রন তৈরি হবে, সেখান থেকে হচ্ছে কি তোমার আহ তোমার হচ্ছে কি আহ কি বলে গো এটাকে, ধানিপোনাকে কি একটা বলে। আর চারাপোনাটাকে বলা আছে ফিঙ্গারলিংস। ঠিক আছে, তাহলে এইভাবে কি হবে না, তারা আস্তে আস্তে সেখানে বাড়বে। তো এই চারাপোনা তৈরি হলে সেগুলোকে আমরা কি করি, হাপা থেকে নিয়ে যেখানে তোমার হচ্ছে কি কাল্টিভেট করার জন্য যে 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 জলাশয়টাকে আমরা চুজ করি, সেখানে আমরা ছেড়ে দিই। ঠিক আছে, তাহলে এইভাবে হচ্ছে কি কি হয় না, ডিম পোনা থেকে ধানি পোনা হয়ে চারা পোনা তৈরি করা হয়। ঠিক আছে, তারপরে আমরা কালচার ব্রিডিং এর জন্য আমরা তাদেরকে পাঠিয়ে দিই। বুঝতে পারলে? তো দেখো, তো এবার হচ্ছে কি দেখো, তোমার হচ্ছে কি কিছু কিছু ইনডিউস ব্রিডিং করাতে গেলে আমাদেরকে প্রিকশন নিতে হয়, সতর্কতা অবলম্বন করতে হয়। যেমন প্রথম বলছে দেখো, প্যারাসাইটিক ইনফেকশন রয়েছে এমন হচ্ছে কি তোমার কোনো তোমার হচ্ছে মাছকে নেওয়া যাবে না, সেগুলোকে অ্যাভয়েড করতে হবে। বা ব্রিডার্সকে হচ্ছে কি প্রপারলি ওয়াশ করে তাকে প্রয়োজন পড়লে পটাশিয়াম পার ম্যাঙ্গানেন্ডে কিছুক্ষণ সময় তাকে ডুবিয়ে রাখতে হবে, যাতে করে তার মধ্যে যদি কোনো তোমার হচ্ছে ইনফেকশন থাকে তাহলে সেগুলো চলে যাবে। আচ্ছা, ব্রিডার শুড বি প্রোটেক্টেড ফ্রম মেকানিক্যাল ইনজুরিজ ডিউরিং দা তোমার হ্যান্ডেলিং। যখন আমরা তাদেরকে ইনজেকশন দিচ্ছি বা ভালো করে যখন কেয়ার মানে ধরছি, তো সেই সময় হচ্ছে কি যাতে করে মেকানিক্যাল কোনো ইনজুরি না হয়ে যায় মাছের, তো সেটাও আমাদেরকে ভালো করে লক্ষ্য রাখতে হবে। এবং তার পাশাপাশি বলছে দেখো টেম্পারেচারটা 24 to 31 ডিগ্রি সেন্টিগ্রেড হলে ভালো। আর যেটা টার্বিডিটি যেটা হচ্ছে কি তোমার ওয়াটারের, সেটা 100 to 1000 এর মধ্যে রাখতে হবে। আচ্ছা, তার পাশাপাশি দেখো এখানে হায়ার O2 কন্টেন্ট যাতে ভালো করে থাকে জলাশয়ে মানে জলে। ঠিক আছে, সেটাও আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এবং সেই সঙ্গে বলছে দেখো যে intensity and duration of light also affect the induced breeding and spawning। তো তার জন্য বলছে যে pituitary glands taken from the same or related species as the recipient species and said to be more effective। আচ্ছা, তাহলে এখানে দুটো জিনিস ঢুকে গেছে, এটা মনে হয় 7 নম্বর করলে ভালো হতো। তাহলে প্রথম হচ্ছে কি দেখো, তোমাদেরকে বললাম যে সন্ধ্যার সময় শুরু করা হয়, রাতের মধ্যে কমপ্লিট করা হয়। লাইট অনেকটা এফেক্ট করে, লাইট ইন্টেন্সিটি বেশি থাকা যাবে না। আর 7 নম্বর বলছে যে আমরা যে তোমার হচ্ছে কি ইনডিউস ব্রিডিং এর জন্য পিটুইটারি যে গ্ল্যান্ডটাকে নিচ্ছি, সেটা যাতে সেম বা রিলেটেড স্পিসিস হয়, সেদিকেও আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। কারণ যদি অন্য কোনো স্পিসিস
হয়ে যায়, দূর সম্পর্কে হয়ে যায়, তাহলে সেখানে কিন্তু রেজাল্টটা কিন্তু ভালো আসবে না। ওকে, তো তার জন্য হচ্ছে কি রিলেটেড স্পিসিস বা রেসিপিয়েন্ট, মানে রিলেটেড বা হচ্ছে সেম স্পিসিস হলে ভালো আর কি। ঠিক আছে, 7 নম্বর পয়েন্টটাও মনে রাখবে। এবারে দেখো ইনডিউস ব্রিডিং এর ক্ষেত্রে তোমার অ্যাডভান্টেজ কি। দেখো অ্যাডভান্টেজ বলার আগে তোমাদেরকে বলে দিই, দেখবে আগে যাদের যাদের গ্রামে বাড়ি তোমরা ভালো বুঝতে পারবে। তোমাদের যখন মানে বয়স যখন ধরো তোমরা যখন ক্লাস 4, 5 বা 6, 7-এ পড়তে, দেখবে আগের দিকে কি করবে, যখন হচ্ছে কি যে বন্যা হতো না, তো বন্যার সময় দেখবে যে নদীতে দেখবে তোমার হচ্ছে কি পোনাগুলো কিনে পুকুরে ছাড়া হতো। তো সেগুলো হচ্ছে কি তোমার মিক্সড হয়ে যেত। ঠিক আছে, সেখানে অনেকগুলো হচ্ছে কি অনেকগুলো স্পিসিসের পোনাগুলো হচ্ছে কি একসঙ্গে মিশে থাকতো। তো তাতে কি হতো না, একটা পুকুরে যদি কেউ পিওর কালচার করতে চায় তাহলে হবে না। বা সেখানে যদি কোনো একটা বোয়াল মাছ বা আদার্স কোনো মাছ যদি চলে আসে, দেখবে পুরো পুকুরের মাছগুলোকে সব খেয়ে শেষ করে দেয়। তাহলে আমরা পিওর যে কালচার করার জন্য সেই জিনিসটা আমরা পেতাম না। তাহলে যবে থেকে ইনডিউস ব্রিডিংটা এসছে, আমরা কিন্তু পিওর যদি কোনো চাষ করতে চাই তাহলে সেটা করতে পারি। কিংবা তোমরা নিশ্চয়ই শুনেছো যে এখন হচ্ছে কি ফিশারির ক্ষেত্রে আমরা বিভিন্ন টেকনিক আমরা ইউজ করছি। যেমন একটা জলাশয়ের 3টে লেয়ার থাকে, তোমরা জানো যে একটা হচ্ছে কি তোমার, যেটা হচ্ছে কি তোমার, এটা হচ্ছে কি তোমার নিচের লেয়ার, এটা হচ্ছে কি মিডিল, আর এটা হচ্ছে তোমার আপার। এটা আপার, এটা মিডিল, এটা লোয়ার। এবারে এই যে তোমাদেরকে বলছিলাম যে কাতলা, রুই আর হচ্ছে মৃগেল, কাতলা মাছটা থাকবে কোথায়, আপার সারফেসে, এখানে কাতলা থাকে। তারপর হচ্ছে কি তোমার এই মিডিল সারফেসে হচ্ছে কি তোমার কিছু মাছ থাকবে, লোয়ার সারফেসে কিছু মাছ থাকবে। এবং তাহলে আমরা যদি হচ্ছে কি এই ইনডিউস ব্রিডিং করে এই 3টে ক্যাটাগরির যদি মাছকে যদি আমরা একটা রেশিও অনুযায়ী যদি আমরা চাষ করি, তাহলে আমাদের বেশি বেনিফিটেড হবে, তাই না? কি বলছি বুঝতে পারলে? তো এর জন্য হচ্ছে কি আমরা এই ইনডিউস ব্রিডিং করালে আমরা কি করছি না, একটা স্পেসিফিক স্পিসিসের হচ্ছে কি আমরা চারাপোনাগুলো তৈরি করতে পারছি। কি বলা বুঝতে পারলে? এগুলো এগুলো হচ্ছে জাস্ট বেসিক ইম্পর্টেন্স কথা বলছি। তো তার বাদেও দেখো এখানে বলেছে যে তোমার এ পিওর স্পন অফ এ ডিজায়ার স্পিসিস ইজ মেড অ্যাভেলেবল। আমরা এর মাধ্যমে হচ্ছে কি ডিজায়ারেবল যে সমস্ত স্পিসিস গুলোকে আমরা পেতে পারি, যেটা রিভার থেকে আমরা কালেক্ট করতে পারছিলাম না, এখানে আমরা কিন্তু পিওর যে সমস্ত ডিজায়ারেবল যে সমস্ত স্পিসিস সেগুলোকে আমরা তৈরি করতে পারছি। তার সঙ্গে বলছে দেখো মার্কেটের ডিমান্ড যেমন রয়েছে, ধরো কোনো মাছ একটা আছে কি ভালো, তোমরা জানো কাতলা মাছ খুব ভালো দামে বিক্রি হয়। ঠিক আছে, তাহলে কোনো কোনো একটা তোমার হচ্ছে কি ফিশারি যে করছে, সে কিন্তু কাতলা মাছের তার ডিমান্ড বেশি থাকার জন্য সে কাতলা মাছ চাষ করবে। তাহলে সে যদি হচ্ছে কি রিভার থেকে পোনা নিয়ে চাষ করতো, তাহলে শুধু কাতলা হতো না। তাহলে এখানে হচ্ছে কি তোমার স্পেসিফিক ডিমান্ড কোনো কোনো স্পিসিস যদি সে চাষ করতে যায়, তাহলে সেটা ইনডিউস ব্রিডিং এর মাধ্যমে মানে সম্পন্ন হবে। এই জন্য বলছি ডিজিয়ার স্পিসিস অফ কার্ভস ক্যান বি কালচার থ্রু দ্য ইনডিউস ব্রিডিং। লার্জ নাম্বার অফ এগস আর অ্যাভেলেবল ফ্রম এ ফিশ থ্রু ইনডিউস ব্রিডিং। তাহলে ইনডিউস ব্রিডিং করিয়ে আমরা লার্জ নাম্বার অফ এগ তৈরি করতে পারি। ঠিক আছে, এছাড়া বলছে দেখো ইন দ্য সেম সিজন এ কার্ভ ক্যান বি ইনডিউসড। হ্যাঁ, আগে কি হতো তোমরা জানো যে বৃষ্টির সময় মনসুন সিজনে দেখবে মাছগুলো হচ্ছে কি মেনলি তারা তোমার হচ্ছে কি ন্যাচারালি তারা হচ্ছে কি তোমার ব্রিড করতো, এবং সেখান থেকে আমরা তোমার হচ্ছে কি চারাপোনা পেতাম। কিন্তু এটা আমরা কোনো একটা স্পেসিফিক সিজনের উপর ডিপেন্ডেন্সি আর থাকছে না। আমরা যে কোনো সময় হচ্ছে কি এই ইনডিউস ব্রিডিং করাতে পারি, তাই না? আমরা যে কোনো সময়ে প্রয়োজনের সাপেক্ষে আমরা কিন্তু ইনডিউস ব্রিডিং করাতে পারি। আচ্ছা, তার পাশাপাশি বলছি দেখো যে ট্রান্সপোর্টেশন কোস্ট যেটা, সেটা অনেকটাই কমে যাচ্ছে। কারণ আগে তুমি ধরো নদী থেকে তুলে সেখান থেকে নিয়ে এসে গ্রামে গঞ্জে বিক্রি করতে, তাহলে ট্রান্সপোর্টের একটা খরচা ছিল। কিন্তু এখানে হচ্ছে কি আমরা যে কোনো একটা পার্টিকুলার জায়গাতে জলাশয় থাকলেই সেখানে আমরা কি করতে পারি না তোমার ইনডিউস ব্রিডিং করাতে পারি। তারপর বলেছে বিটুইন দ্য ডিফারেন্ট স্পিসিস অফ দ্য ফিশেস হাইব্রিডেশন ক্যান বি ডান, ইট ইজ পসিবল টু গেট হাইব্রিড ভ্যারাইটি অফ ফিশেস। তাই না? শুধু তাই নয়, আমরা তোমার হচ্ছে কি কি করতে পারি না, আমরা কিন্তু হচ্ছে হাইব্রিডাইজেশন ঘটাতে পারি। ঠিক আছে, কোনো একটা স্পিসিসের সঙ্গে আরেকটা কাছাকাছি কোনো স্পিসিসের মধ্যে আমরা ক্রস করিয়ে বা হচ্ছে ইন্ডিউস ব্রিডিং ঘটিয়ে আমরা কিন্তু হাইব্রিড হচ্ছে কি কোনো ভ্যারাইটি কিন্তু আমরা আনতে পারি। তাহলে এটাও কিন্তু হচ্ছে কি তোমার এই ইন্ডিউস ব্রিডিং এর ক্ষেত্রে পসিবল রয়েছে, বা এটা ক্ষেত্রে করা যেতে পারে। ঠিক আছে, আচ্ছা এবার দেখো আমি এখানে যখন ছবি এঁকে বলছিলাম যে লোয়ার মিডিল এবং আপার এই 3টে লেয়ারকে আমরা কাজে লাগিয়ে যে মাছ চাষ করি, সেই পদ্ধতিটাকে কি বলা হয় কেউ জানো? পলিকালচার বলে। হুম,
পলিকালচার বলে, আর কে মিশ্র বলতে পারবে? কালচার, নিবিড় নিবিড় মিশ্র কালচার বলে। এটাকে বলা হচ্ছে মিশ্র চাষ বা পলিকালচার। আর হ্যাঁ যদি সেটাই তো হচ্ছে কি, বললাম, পলিকালচার। হ্যাঁ, আর যদি এই মানে এটা হচ্ছে কি আপার মিডিল লোয়ারের হচ্ছে কি তোমার দেশি মানে বিভিন্ন হচ্ছে কি দেশি কার্পে। আর যদি দেশি কার্পের সঙ্গে বিদেশি কার্পে যদি আমরা একসঙ্গে মিশিয়ে তিনটে স্তর ভিত্তিক চাষ করি তখন তাকে বলা হয় নিবিড় মিশ্র চাষ, তাই না? একটা হচ্ছে মিশ্র চাষ, একটা নিবিড় মিশ্র চাষ। অর্থাৎ যদি আমরা হচ্ছে কি আপার, মিডিল এবং লোয়ার এখানে শুধু দেশি কার্পকে চাষ করতে পারি, এই যে বললাম কাতলা, স্যার বলছি রুই, কি, এই মৃগেল। নোটসটা পাবো কি করে? তুমি কি আজকে নতুন নাকি? না স্যার নতুন না, কিন্তু আমি নোটস গুলো পাচ্ছি না, আমার ফোনের একটু সমস্যা হচ্ছে, ওই জন্যই বললাম। টেলিগ্রাম গ্রুপে বাবা, টেলিগ্রাম গ্রুপে তো সব দিয়ে দেওয়া হয়, ক্লাসের পরেই তো টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেওয়া হয়। তুমি টেলিগ্রাম গ্রুপে নেই? না আসলে আমি পাচ্ছি না, ওই জন্যই বললাম। কেন পাচ্ছ না? কি নাম তোমার? রিয়া মিত্র। দাঁড়া, তুমি দেখে নিয়েছি তুমি আছো কিনা। টেলিগ্রাম প্রত্যেকটা ক্লাসের শেষেই তো আমরা বাবা টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিই। দেখতে পাচ্ছ এখানে এই যে গ্রুপটাতে দেখতে পাচ্ছ, এই গ্রুপে দেখো, এই যে প্রত্যেকটা দেখো, ক্লাস নোটস, রেকর্ডেড ভিডিও, মক টেস্ট, তোমার নাম রিয়া। আচ্ছা, এটা ক্লাস শেষ হয়ে যাক, আমি তারপরে দেখছি, ঠিক আছে? এখানে এই গ্রুপে তুমি কি নেই? একটু দেখে নাও, তোমার হচ্ছে মোবাইলে তুমি দেখতে পারবে না ভালো। স্যার, এই গ্রুপে নেই আমি। মানে তুমি তাহলে হচ্ছে কি আমাকে তুমি হচ্ছে কি ক্লাসের শেষে আমাকে তুমি হচ্ছে কি হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠাবে, আমি জয়েন করে দেবো, ঠিক আচ্ছা আছে? স্যার। ঠিক আছে, ঠিক আছে। ওকে, ঠিক আছে। চলো, তো যেটা বলছিলাম দেখো তাহলে, আহ মেনলি আমরা যেটা বলছিলাম যে একটা মিশ্র চাষ আর নিবিড় মিশ্র চাষ। মিশ্র চাষ কাকে বলছে না, যেখানে আমরা তিনটি স্তরে দেশি কার্প শুধু চাষ করছি, তিনটি স্তরকে কাজে লাগিয়ে। আর যখন আমরা হচ্ছে দেশি কার্পের সঙ্গে বিদেশি কার্পটাকেও আমরা চাষ করছি, সেটাকে বলা হয় নিবিড় মিশ্র চাষ। তো যেহেতু আমরা আমাদের সিলেবাসে ওগুলো নেই, তো সেই জিনিসগুলো আমি বেশি করে এখানে আলোচনা করলাম না, কারণ তোমরা দেখতে পাচ্ছ আজকে যে সিলেবাস তাতে রয়েছে কি না ইনডিউস ব্রিডিং ইন কার্ভ কালচার, মানে ইনডিউস ব্রিডিং ব্যাপারটা শুধু তোমাদের সিলেবাসে রয়েছে। তো এই জন্য আমরা শুধু ইনডিউস ব্রিডিং নিয়েই পড়লাম। ওকে। আর যারা তোমরা বাংলা মিডিয়ামে রয়েছে তোমরাও কিন্তু এই পুরো একই জিনিসেরই হচ্ছে কি তোমার বাংলা মানে করে দেওয়া হয়েছে, তোমরা এটা কিন্তু পড়তে পারো, ঠিক আছে? তো চলো, আমি কথা দিয়েছিলাম যে ক্লাসের শেষে আমরা কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করবো। চলো, তো আমাদের হচ্ছে কি 20টা কোশ্চেন রয়েছে, খুব তাড়াতাড়ি করে আমরা মানে কোশ্চেন গুলো করে নেবো। তো তোমরা যারা ক্লাস করছো সবাই পার্টিসিপেট করতে পারবে। প্রথমে তোমরা উত্তর বলবে, না পারলে আমি কিন্তু বলে দেবো। তো ফার্স্ট যে কোশ্চেনটা রয়েছে, হোয়াট ইজ ইনডিউস ব্রিডিং? কোন অপশনটা হবে দেখো, হোয়াট ইজ ইনডিউস ব্রিডিং, কি উত্তর হবে বলো? দেখতে পাচ্ছ সবাই? অপশন বিটা হবে। একদম, তাহলে অপশন বি বি। যে বলছে, হ্যাঁ অপশন বিটা হবে। তাহলে এখানে দেখতে পাচ্ছ যে ইনডিউস ব্রিডিং হচ্ছে কি না, যে আর্টিফিশিয়াল স্টিমুলেশন টু ফিশ অফ ফিশ টু স্পন আন্ডার কন্ট্রোল কন্ডিশনস। চলো, কোশ্চেন টু, হুইচ হরমোন ইজ কমনলি ইউজড ফর ইনডিউস ব্রিডিং ইন কার্ভস? কার্ভসের ক্ষেত্রে আমরা কি কোনটা ইউজ করি? সি। একদম, পিটুইটারি গ্ল্যান্ড এক্সট্রাক্ট। ঠিক আছে, পিটুইটারি গ্ল্যান্ড এক্সট্রাক্ট, এর মধ্যে কি কি থাকে না এফএসএইচ আর হচ্ছে কি তোমার এলএইচ। চলো, কোশ্চেন নাম্বার থ্রি। কোশ্চেন থ্রি কি বলছে দেখো, হোয়াট ইজ দ্য প্রাইমারি পারপাস অফ দ্য ইনডিউস ব্রিডিং ইন কার্ভ কালচার? হোয়াট ইজ দ্য প্রাইমারি পারপাস অফ দ্য ইনডিউস ব্রিডিং ইন কার্ভ কালচার? কার্ভ কালচারের ক্ষেত্রে আমাদের অপশন ডি। ডি। একজনই বলছো, বাকিরা কি কিছু বলছো না বাবা? কি হবে? ডি এটা হবে, টু ইনক্রিজ ফিশ প্রোডাকশন, তাই তো? এখানে টু কন্ট্রোল ফিশ ডিজিজ তো হবে না, টু ইমপ্রুভ দ্য টেস্ট অফ দ্য ফিশ হবে না, টু ইনক্রিজ দ্য সাইজ অফ ইন্ডিভিজুয়াল না, এটা অপশন ডি এরটা হবে। ঠিক আছে, তাহলে টু ইনক্রিজ দ্য ফিশ প্রোডাকশন। আচ্ছা, কোশ্চেন নাম্বার ফোর, হোয়াট হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ কমন মেথড অফ হরমোন অ্যাডমিনিস্ট্রেশন ইন ইনডিউস ব্রিডিং? ইজ নট এ কমন মেথডস অফ হরমোন অ্যাডমিনিস্ট্রেশন ইন ইনডিউস ব্রিডিং।
অপশন বি ওরাল অ্যাডমিনিস্ট্রেশন। অপশন বি। তাহলে ওরাল এডমিনিস্ট্রেশন তো আমরা করাই না, আমরা হচ্ছে ইন্ট্রামাসকুলার বা হাইপোডার্মাল কিংবা হচ্ছে কি তোমার এই যে ইমারশন ইন হরমোন সলিউশন, তাই না? আমরা ওরাল এডমিনিস্ট্রেশন মানে মুখের মাধ্যমে আমরা দিই না, মাঝকে হচ্ছে কি হরমোন দিই আমাদেরকে তার ব্লাডে যাতে যায়, কারণ সেটা হচ্ছে কি তার গনাডকে স্টিমুলেট করবে, তার জন্য আমরা মুখের মাধ্যমে খাওয়াই না। ঠিক আছে, অপশন হয়ে যাবে বি এরটা। আচ্ছা, কোশ্চেন নাম্বার 5, হোয়াট ইজ দ্য রোল অফ এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস ইন ইনডিউস ব্রিডিং? ঠিক আছে, ইনডিউস ব্রিডিং এর ক্ষেত্রে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর কি কাজ করে? দেখতে অপশন পাচ্ছ বি। তো? অপশন বি। অপশন বি। না, ডি হবে না বাবা। দে ক্যান বি কমপ্লিটলি কন্ট্রোল বাই হিউম্যানস। এনভায়রনমেন্টাল ফ্যাক্টর কি করে হিউম্যান দ্বারা কন্ট্রোল হবে? এটা অপশন বি এরটা হবে, দে ক্যান ইনফ্লুয়েন্স দ্য সাকসেস অফ হরমোন ট্রিটমেন্ট। ঠিক আছে, বাকি দেখো এখানে নো সিগনিফিকেন্ট ইম্প্যাক্ট তো হবে না, দে আর অনলি ইম্পর্টেন্ট ফর দ্য ন্যাচারাল ব্রিডিং, না এটাও হবে না, এটাই হবে অপশন বি এরটা হবে। এটা কি হয় না, হরমোন ট্রিটমেন্টটাকে ডাইরেক্টলি কিন্তু ইনফ্লুয়েন্স করে। ঠিক আছে, চলো নেক্সট। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস ইজ ক্রুশিয়াল ফর সাকসেসফুল ইনডিউস ব্রিডিং? All of the above, sir. হ্যাঁ স্যার, দেখো বি ওয়াট, অল অফ দ্য অ্যাবভ। ইয়েস, ওয়াটার টেম্পারেচার, ওয়াটার পিএইচ, ডিজলভ অক্সিজেন লেভেল, এগুলা সবগুলোই লাগবে। ঠিক আছে, চলো নেক্সট। হোয়াট ইজ দ্য ব্রুড পন্ড? কোশ্চেন 7, এ পন্ড ফর ব্রিডিং এডাল্ট ফিশ। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, অপশন সি। আচ্ছা, হোয়াট ইজ দ্য হেচিং পন্ড? হেচিং পন্ড পন্ড কাকে বলা হয়? অপশন বি। স্যার অপশন এ হবে। অপশন এ হবে, হ্যাঁ, এ পন্ড ফর রিয়ারিং ফিশ। তোমার হচ্ছে কি এটাকে হচ্ছে কি অপশন এটাই হয়ে যাবে। চলো দেখো নেক্সট। হোয়াট ইজ দ্য রোল অফ দ্য স্ট্রিপিং পন্ড? স্ট্রিপিং পন্ডের ভূমিকা কি? স্ট্রিপিং পন্ডের ভূমিকা কি? টু কালেক্ট ফার্টিলাইজড এগ, টু ইন্ডিউস ওভুলেশন ইন দ্য ফিমেল ফিশ, নাকি অপশন সি বলছে টু স্টিমুলেট স্পার্ম রিলিজ ইন দ্য ইন মেল ফিশ, টু রিয়ার ফিশ ফ্রাই? তাহলে কোনটা হবে? সি এরটা হবে, টু স্টিমুলেট স্পার্ম রিলিজ ইন মেল ফিশ। চলো কোশ্চেন নাম্বার 10, what is the process of collecting eggs and sperm for fish called test? What is the অপশন process of collecting eggs and sperm from fish? Sir, A উত্তর। হুম, Sir, A হবে। এ। না, প্রসেসটাকে কি বলছে? স্ট্রিপিং বলা হয়। ঠিক আছে, প্রসেসটাকে স্ট্রিপিং বলা হয়, যে প্রসেসের মাধ্যমে কালেক্ট করা হয় তাকে স্ট্রিপিং বলা হয়। চলো দেখো নেক্সট। হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ ওয়াটার কোয়ালিটি ইন ইনডিউস ব্রিডিং? হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ ওয়াটার কোয়ালিটি ইন ইনডিউস ব্রিডিং? ডি। দেখো অপশন বি এরটা তো হবেই না, এখানে বলেছে যে ওয়াটার কোয়ালিটি হ্যাজ নট ইম্প্যাক্ট অন দ্য ব্রিডিং সাকসেস, অনলি টেম্পারেচার ইজ ইম্পর্টেন্ট ফর ওয়াটার কোয়ালিটি, নো। আচ্ছা, হাই লেভেল অফ ডিজলভ D অক্সিজেন আর উত্তর, স্যার। ডিটারমাইন দ্য ফর ব্রিডিং, না। অপশন এটাই করো বাবা। দেখো কি বলেছে, অপশন এতে বলেছে যে পুয়ার ওয়াটার কোয়ালিটি ক্যান ট্রেস দ্য ফিশ অ্যান্ড রিডিউস দ্য ব্রিডিং সাকসেস। আর এখানে অপশন ডি হবে না কেন? না, হাই লেভেল অফ ডিজেল অক্সিজেন কি লাগবে? না, মানে যেটা আছে কি নর্মাল সেটা থাকলেই হবে। ঠিক আছে, তো ওতে বলছে কি অপশন ডি এরটা হবে না, অপশন এরটাই হবে। আচ্ছা, হোয়াট ইজ দ্য রোল অফ ফার্টিলাইজেশন ইন ইনডিউস ব্রিডিং? ইনডিউস ব্রিডিং হচ্ছে কি ফার্টিলাইজেশনের কি ভূমিকা প্লে করছে? এটা হচ্ছে অপশন সি এরটা D করো। উত্তর। না, ডি না। ইট ইজ দ্য ইউনিয়ন অফ স্পার্ম এন্ড এগ টু ফর্ম এ জাইগোট। চলো নেক্সট। হোয়াট ইজ দ্য ইনকিউবেশন পিরিয়ড ফর কার্ভ এগস? মানে কতদিন পরে ওই যে এই যে ডিম যে পাড়ে সেই ডিমটা আছে কি তোমার কতদিন পরে সেটা তোমার হচ্ছে কি পরিস্ফুটন ঘটে? সে 2 থেকে 3 দিন পর। হ্যাঁ, এটা তোমাদেরকে বলা হয়নি, মনে রাখবে। যেটা আছে কি তোমার 2 থেকে 3 দিন পর কার্বের যে এগ গুলো হচ্ছে কি তোমার ফুটে যায়। আচ্ছা, মানে ধানি বোনা তৈরি করো।
আচ্ছা, তারপর বলেছে কোশ্চেন নাম্বার 14, হোয়াট আর দ্য ফার্স্ট স্টেজ অফ ফিশ ডেভেলপমেন্ট আফটার হ্যাচিং? Fry. Option A. এই যে তোমাদেরকে বলছিলাম না, প্রথমে হচ্ছে কি ডিমপোনা, তারপর হচ্ছে কি ধানিপোনা, তারপর হচ্ছে কি আহ, তোমার হচ্ছে কি ফিঙ্গারলিংস। তো এখানে বলছে দেখো যে ফিশ ডেভেলপমেন্ট, ফার্স্ট স্টেজ অফ ফিশ ডেভেলপমেন্ট আফটার হ্যাচিং। ডিমের পরে প্রথমে যেটা তৈরি হয় সেটাকে কি বলা হয়? আমরা কি বলি? প্রথমে হচ্ছে কি তোমার ফ্রাই, তারপর হচ্ছে কি তোমার স্প্রন, ফ্রাই, ফিঙ্গারলিংস। তাহলে উত্তর হয়ে যাবে অপশন এরটা হয়ে যাবে। চলো দেখো নেক্সট, হোয়াট ইজ দ্য রোল অফ নার্সারি পন্ডস? নার্সারি পন্ডের হচ্ছে কি কি ভূমিকা রয়েছে? নার্সারি পন্ড কি ভূমিকা পালন করে? এটা হচ্ছে অপশন এরটা হয়ে যাবে। হ্যাঁ, টু রিয়ার ফিশ ফ্রাই আনটিল দে আর লার্জ এনাফ টু ট্রান্সফার টু গ্রোথ আউট ফন্ডস। ঠিক আছে, নার্সারি পন্ডসের হচ্ছে কি ভূমিকা। আচ্ছা, এবার হচ্ছে যে কোশ্চেন নাম্বার 16, হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ প্রপার নিউট্রিশন ফর ব্রুড ফিশ? বলো, তোমরা ট্রাই করো। A, sir, A. অপশন এ। তাহলে অপশন এটাই হবে। ইট এনশিওরস দ্য হেলথ অ্যান্ড রিপ্রোডাক্টিভ সাকসেস টু দ্য ফিশ, অপশন এ। আচ্ছা, এবার বলেছি দেখো, হোয়াট ইজ দ্য কমন সাইন অফ সাকসেসফুল স্পনিং? সাকসেসফুল স্পনিং এর জন্য কমন সাইন কি? তো এখানে অপশন ডি এরটা হবে। ঠিক আছে, সবগুলোই ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে কোশ্চেন নাম্বার 18, হোয়াট ইজ দ্য চ্যালেঞ্জেস অ্যাসোসিয়েটেড উইথ ইনডিউস ব্রিডিং? ইনডিউস ব্রিডিং Sir, এর জন্য কি কি চ্যালেঞ্জ রয়েছে? এটা বলছে দেখো, টাইমিং অফ দ্য হরমোন ইনডিউস্টেশন, ওয়াটার কোয়ালিটি, ডিজিজ আউটব্রেকস। হ্যাঁ, সবগুলোই হবে, এটাও সবগুলোই হবে। কোশ্চেন নম্বর 19, হাউ ক্যান ইনডিউসড ব্রিডিং কন্ট্রিবিউটস টু সাস্টেনেবল অ্যাকুয়াকালচার? এটাও সবগুলো হবে, একটু পড়ে নেবে, এটা অল অফ দি অ্যাবাভ হবে। আচ্ছা, লাস্ট কোশ্চেন আজকে, মানে তোমার হচ্ছে কি কোশ্চেন নাম্বার 20, হোয়াট ইজ দ্য ফিউচার অফ ইনডিউস ব্রিডিং ইন কার্ভ কালচার? বলো কি হবে? ফিউচার কি কার্ভ কালচারের হচ্ছে কি ফিউচার কি? ইনডিউস ব্রিডিং ইন কার্ভ কালচারের ফিউচার কি? কি হবে? আচ্ছা, টাইম লাগছে, লাগবে, বলো। স্যার বি উত্তর হবে। আচ্ছা, একজন বলেছে বি, বাকিরা কি বলছে দেখি, তারপর বলছি আমি। বি। দুজন বি। নেক্সট। আর আর কেউ নেই? আর সব ঘুমাচ্ছ নাকি? B আর C এর মধ্যে একটু কনফিউজ। জেনেটিক ইঞ্জিনিয়ারিংটা কি হতে পারে? এই ধরনের কোন টার্মিনোলজি তুমি কি দেখলে? আমরা তো হচ্ছে কি অ্যাডভান্টেজ না, দেখলাম। মানে ফিউচার হিসাবে ভাবি। এটা বলছে যে যে Option B হবে B. এটা অপশন বি এরটা হবে বাবা। ঠিক আছে, অপশন বি এরটা যে বলছে ইট ইজ লাইকলি টু রিমেইন এ ক্রুশিয়াল টেকনিক ফর ফিশ প্রোডাকশন, অপশন বি এরটা হবে। জেনেটিক ইঞ্জিনিয়ারিংটা এখানেও আসবে না। তারপর হচ্ছে কি ইট ইজ লাইকলি টু ডিক্লাইন ইন ইম্পর্টেন্স, তো হবেই না। তারপর হচ্ছে কি ফিউচার রিসার্চ তো চলছেই। ঠিক আছে, তো অপশন বি এরটাই এখানে হবে। ঠিক আছে, চলো। তো আপাতত হচ্ছে কি আমরা আজকে যে টাস্ক ছিল সেটা আমরা কমপ্লিট করলাম। ঠিক আছে, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, কারণ তোমরা সবাই তো পড়েছো নাকি? এটা তো তোমাদের মাস্টার্সে ছিল সিলেবাস, তাই তো? হ্যাঁ স্যার, তোমাদের 12-এও ছিল। স্যার হ্যাঁ, বিএসসি তেও ছিল। ও তোমাদের বিএসসি তেও ছিল, মাস্টার্সেও ছিল। হ্যাঁ, বিএসসি এমএসসি হ্যাঁ, দুটোতেই ছিল। ওকে ওকে, তো আপাতত হচ্ছে কি তাহলে সবাই বুঝতে পেরেছো। হ্যাঁ, এটা তাহলে হচ্ছে কি আজকেও আমি তোমাদেরকে মক টেস্ট দেবো, কতটা কি বুঝতে পেরেছো যখন তোমরা সাবমিট করবে তখন বুঝতে পারবো নাম্বারগুলো দেখে। ঠিক আছে, তো আপাতত হচ্ছে কি আমরা এখানেই তাহলে ক্লাস শেষ করছি। ঠিক আছে, স্যার বলো। বলছি স্যার, আমাদের যে মক টেস্ট নিচ্ছেন ওইটা তো স্যার 20টা করে কোশ্চেন, তো প্রশ্ন আরো বেশি হলে বা
আর যদি আমাদের কোশ্চেন দিতেন কোশ্চেন ব্যাংক মতো তাহলে স্যার আচ্ছা, আমাদের এই খুব যে এই ভালো যে হতো। এই যে 20টা করে কোশ্চেন বলছো, সবগুলোতে কি 20টা ছিল? স্যার সব 20টা ছিল না, কোনোটায় 15টা কোনোটায় 20টা। 20টার বেশি পাচ্ছ না? না। তাই কি? হ্যাঁ স্যার। দেখো তো, একটা হচ্ছে কি তোমার, যেমন ধরো এই যে টপিক থেকে 20টা কোশ্চেন তুমি বললে, এবারে ধরো যখন মক টেস্ট দেবে 20টা কোশ্চেন, 40টা কোশ্চেন হয়ে গেল, তাই তো? এবার তোমাদেরকে তো বলেছি যে যখন আমাদের সিলেবাস কমপ্লিট হয়ে যাবে, তখন হচ্ছে কি আমরা তোমার হচ্ছে কি আরো মডেল কোশ্চেন পেপার বা এই যে ইউনিট ওয়াইজ কোশ্চেন পেপার আলোচনা করব, ঠিক আছে? তো আপাতত এখন যতটা তোমাদেরকে দেওয়া হচ্ছে করো, ঠিক আছে? আমরা হচ্ছে কি আরো হচ্ছে কি কোশ্চেন প্র্যাকটিস করব, ঠিক আছে? তো সেগুলো হচ্ছে কি তোমার মূলত হচ্ছে কি এখন 20টা বা 15টা বা 25টাও থাকছে, কিছু কিছু ক্ষেত্রে 30টাও থাকছে। যতটা দেওয়া হচ্ছে দেখো, আমি চেষ্টা করছি, আমি সর্বদা চেষ্টা করছি সেগুলো বাড়ানোর জন্য, ঠিক আছে? বা সেরকম টপিক থাকলে আরো কোশ্চেন বাড়িয়ে দেওয়া যাবে। ঠিক আছে, কি বলছি বুঝতে পারলে? আচ্ছা আচ্ছা স্যার। ঠিক আছে, ঠিক আছে।